গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ ১৬তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি শুদ্ধ বুঝতে পারল না তার মাম্মা এভাবে তাকে ধমকালো কেন। তার মুখটা চুপসে গিয়ে একটুখানি হয়েছে। গুটি গুটি পায়ে সে চলে যায় ঘরে। প্রেরণা তখন ইহানের দিকে ঘুরে বলল, আমি ওদের ডাকছি। বলেই ফোনটা হাতে নিল। ইহান বলল, না আমি আজ আসছি, আমার কাজ আছে। প্রীতমদের ডাকতে হলো না। ধূপধাপ আওয়াজ তুলে দরজা খুলে ইনাই কাঁদতে কাঁদতে বেরোলো। আশেপাশে তাকালো না মেয়েটা, বেরিয়ে সোজা দৌড়ে গেল পশ্চিমের খোলা বারান্দায়। দেখলো না ইহানকে। এমন কাণ্ডে প্রেরণা ইহান দুজনেই ভীষণ হতবাক। ইহান সাথে সাথে উঠে দাঁড়ায়। কয়েক সেকেন্ড পর অপ্রস্তুত ভঙ্গিতে ঘর থেকে বেরোয় প্রীতম। তার পুরো বিধ্বস্ত অবস্থা, চুল উস্কো খুস্কো। প্রেরণা হা করে ভাইকে দেখছিল। লিভিং রুমে পা রেখে ইহান মির্জাকে দেখে প্রীতম আরও অপ্রস্তুত হয়ে পড়েছে। সালাম দিল তৎক্ষণাৎ। প্রেরণা তাড়াহুড়ো করে বলল, ও কাঁদছে কেন? একটু ধমকেছি, বিড়বিড় করে বলে প্রীতম। ধমকেছি মানে? কেন ধমকেছিস? আশ্চর্য প্রেরণা। প্রীতম ইহানের দিকে লজ্জিত ভঙ্গিতে তাকিয়ে চোখ নামিয়ে বলতে লাগলো, দুটো থিসিস মুখস্থ করতে দিয়েছিলাম পরশুরাতে। আজ সকালে পড়া ধরলাম, তখন বলল সে বোঝেনি। ভালো কথা, বুঝিয়ে দিলাম। 11 বার বুঝিয়ে দিলাম, তারপর বললাম পুরোটা না পারলেও টপিক আর সূত্রটা লিখে দিতে। সে নোটবুকে সূত্র না লিখে নকশা আঁকে। ইহান আর প্রেরণা উভয়ই বোকার মতো তাকিয়ে আছে। প্রেরণা ভাইয়ের ওপর মেজাজ দেখাবে নাকি হাসবে বুঝতে পারছে না। শুধু বলল, এমন কি ধমকেছিস যে এভাবে কাঁদবে? আর তুই যেটা পারিস না সেটা করতে যাস কেন? ও তোর কাছে পড়বে, ও কোচিংয়ে যায়। আর তুই 11 বার বুঝিয়েছি সেটা বলে কি প্রমাণ করতে চাইলি ও বুঝতে অক্ষম? হতে পারে তোর বোঝানোর ধরন ঠিক ছিল না। মেধাবীদের এই এক সমস্যা, অন্যদের ছোট করে। প্রীতম দেখল তার আপু ব্যাপারটাকে আরো টানছে। সে হতাশ। ইহান বলে উঠল প্রেরণাকে, বাদ দিন। প্রীতম ইনুকে অক্ষম বা কম মেধাবী বলতে বা বোঝাতে চায়নি। ও বোঝাতে চেয়েছে ইনু অমনোযোগী হয়েছে। আপনি গিয়ে ইনুকে নিয়ে আসুন। প্রেরণা গিয়ে দেখল ইনু তখনও কাঁদছে। গিয়ে পেছনে থেকে ধরে বলল, একটু বকেছে পড়াশোনার জন্য। তাতে এভাবে কান্নার কিছু হয়নি। চলো। বকেছে? আপনার ওই মিনমিনে শয়তান ভাই বলেছে বকেছে। আপনার ভাই আমার মাথায় গাঁটটা মেরেছে আপু। প্রেরণা হা করে তাকিয়ে আছে, অস্ফুটে বলল, গাঁটটা মেরেছে? কি ফাজেল! নাক টানে ইনা। বলে, সবসময় ওর জেদ বজায় রাখে আপু, এই যে আমাকে ঘাড় ধরে রোজ পড়তে বসানো, এটা ওর জেদ। কারণ পাপার কাছে ওর মুখটা যে ছোট হয়ে যাবে। আমাকে নিয়ে ঘুরতে যায়, কখনো যেতে চায়। অন্য কিছু নিয়ে তো এত আদিক্ষেতা দেখায় না। প্রেরণা ফ্যালফ্যাল করে ইনায়ার মুখের দিকে তাকিয়ে থাকে মিনিট খানেক, তারপর হেসে ফেলে। বেশ শব্দ করে হেসে ফেলে। ইনায়া চোখ মুছে বলে, হাসছেন আপনি আপু? প্রেরণা কিছুক্ষণ হেসে বলে, হু হহ, হাসছি। তোমাদের জীবনে কত কিউট কিউট দুঃখ ইনা। ঈশ্বর যদি এই কিউট দুঃখগুলো আমার হতো। ইনা আবারও নাক টানে। বলে, কথা ঘোরাচ্ছেন আপু। অবশ্য আপনি তো ভাইয়ের দোষ ঢাকতে ওস্তাদ, কখনো ভাইকে শাসন করেন না। প্রেরণা ইনায়ার অভিমান মাখা কথাগুলো শুনে আরো কিছুক্ষণ হেসে নিল। বলল, ইহান মির্জা এসেছে, চলো। অপেক্ষা করছে তোমার জন্য। আজ অফিস থেকে জলদি ফিরে খুব শাসন করব প্রীতমকে। খুব। চলো এখন। বিয়ে কোনো শোধবোধ খেলা না, তা ইনশিরাহ বিনতে সামিন খুব ভালো করে জানে। বিয়ে একটি বাস্তবতা। বিয়ের বিভিন্ন সংজ্ঞা রয়েছে এক একজনের কাছে। পাপার মতানুযায়ী বিয়ে একটা মিরাকল। মুইনের সাথে ইনশিরার বিবাহিত জীবনের আজ 11তম দিন। এই কদিনে রোবটকন্যা ইনশিরাহ মুইনের সাথে সহজ না হলেও মুইন আর তার এই সংসারটার সাথে সহজ ঠিকই হয়েছে। উহু, বড্ড বেশিই সহজ হয়েছে। সবখানে অবাধ বিচরণ তার। সকাল 9টার কাছাকাছি যখন ইনশিরার আজ এই সময়ে ঘুম ভেঙেছে। অবশ্য ইদানিং এমন হচ্ছে, সে জগিংয়েও যাচ্ছে না। এমনিতেও ইনশিরাহ বিয়ের পর পর খুব বেশি অলস হয়ে গিয়েছে। সারাটা দিন ঘুম পেতেই থাকে তার। এত ঘুমায় তবুও ঘুম পরিপূর্ণ হয় না। এর কারণ ইনশিরার অজানা। ইনশিরাহ মনে মনে ভাবে, আগে সে হয়তো ঠান্ডা মরা মাছ ছিল, কিন্তু বর্তমানে সে মরা মাছের ফসিল হয়েছে।
এটা ইনশিরার সত্যিকারের অনুভূতি নিজেকে নিয়ে। ঘুম থেকে উঠে মুইনকে কোথাও পেল না। মুইন অফিসে। ইনশিরার এক মগ করা কফি খাওয়ার জন্য মনটা আকুপাকু করছে। বুয়া আসেনি তখনও। ইনশিরা দেখল টেবিলে ব্রেকফাস্ট রাখা। কেবিনেটে কোথাও কফির ক্যানটা খুঁজে না পেয়ে ইনশিরা মুইনকে মেসেজ করল, মুইন কফির ক্যান। খানিক বাদে মুইনের রিপ্লাই এলো, থার্ড কেবিনেটে। তুমি উঠেছ? খেয়েছ? না খাবো। জবাব ছিল এতটুকুই। সে পাল্টা জিজ্ঞেস করল না মুইন খেয়ে গিয়েছে কিনা। মুইনের চোখে লাগে বউয়ের এমন আচরণ পরক্ষণেই মানিয়ে নেয়। আলোর ফোন আসে ইনশিরার ফোনে। আজকাল মাম্মার ফোন পেলেই ইনশিরা আতঙ্কিত হয়ে পড়ে। ভদ্রমহিলা ভীষণ জ্বালাতন করে ইনশিরাকে। সারাক্ষণ মুইনের জন্য এটা করবে, ওটা করবে, এমন কেন করলে, মুইনকে জানিয়েছ? হেনত্যান, মাথা খারাপ করে দেয় পুরো। ইনশিরা কলটা রিসিভ করে হাই তুলতে তুলতে বলল, গুড মর্নিং মাম্মা। ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ ওই আর কি। মুইন অফিসে। তুমি এখন ঘুম থেকে উঠলে? ও কি খেয়ে গিয়েছে? খেয়েছে, দেখছি তো টেবিলে ব্রেকফাস্ট। দেখছি তো মানে? তুমি জানো না? জানতেও চাওনি? ইনশিরা একটা লম্বা শ্বাস ফেলে বলল, মাম্মা, সে অকারণে না খায় কেন থাকবে? শারীরিক মানসিকভাবে সুস্থ একজন লোক নিশ্চয়ই খাইছে। রোজই তো খায়। এটা জানতে চাওয়ার কি আছে ঘটা করে। আলো যেন তেলেবেগুনে জ্বলে উঠল মেয়ের এমন গাছাড়া আচরণে। রাগ দেখিয়ে বলল, এটা জানতে চাইলে তো তোমার খুব কষ্ট হয়ে যাবে না? আমার যেমন কষ্ট হয় না তোমার পাপার খাবার দাবারের খোঁজ নিতে। তোমার মেজ মায়ের হয় না, তোমার ছোট মায়ের হয় না? হয়। বলো। ইনশিরা হাই তুলতে তুলতে বলল, ক্ষমা চাইছি মাতা। আমি এক্ষুনি জানতে চাইছি। কল কেটে ইনশিরা মুইনকে মেসেজ করল, মুইন আপনি খেয়েছেন? মেসেজটা দেখে মুইন কিছুক্ষণ চেয়ে রইল স্ক্রিনে। ঠোঁটের কোণে ফুটে উঠল তার অস্পষ্ট হাসি রেখা। দ্রুত আঙ্গুল চালিয়ে লিখল, জি। ইনশিরা তখন তাদের বার্তালাপের স্ক্রিনশট নিয়ে আলোকে পাঠিয়ে দিয়ে নিচে দুষ্টুমি করে লিখে দেয়, মাতা দেখুন। আপনার জামাই খেয়েছে। দেখেছেন মাতা? সে খেয়েছে। আপনি খুশি হয়েছেন মাতা? আমি জিজ্ঞেস করেছি আপনার জামাইকে। আপনার জামাই আসলেই খেয়েছে। এই দেখুন প্রমাণ। আপনি খুশি হয়েছেন। আপনার হৃদয় প্রশান্ত হয়েছে মাতা। আপনার আদরের জামাই খেয়েছে মাতা। পরপর মেসেজ দিতেই থাকে ইনশিরা আলোকে। আলো মেয়ের আচরণে বিরক্ত হয়ে ফোন অফ করে বসে থাকে চুপচাপ। মাম্মা যে তার আচরণে ক্ষেপে গিয়ে অফলাইনে গিয়েছে তা ইনশিরা জানে। ইনশিরা হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ে একা একা। ইদানিং গরম পড়ছে খুব। দুপুর বেলাতে ইনশিরার ঝিমুনির মতন এসে যায়, দুপুরে ঘুমিয়ে যায় সে। ভ্যাকুম ক্লিনারের বিকট আওয়াজে ইনশিরার তন্দ্রা ভাব কাটে। ঝুমঝুমির মা ঘর পরিষ্কার করছিল। ইনশিরা উঠে ঘর থেকে বেরিয়ে তাকে ডাকতে ডাকতে তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, বুয়া, কিছু জামা কাপড় ধুতে হবে, লন্ড্রিতে নিয়ে যেও। ঝুমঝুমির মা ইনশিরাকে সমীহ করে যদিও, তবে তার স্যারের পাশে এই ম্যাডামকে তার পছন্দ হয়নি। এত ভালো মানুষ ফরাজি স্যার, অথচ এই ম্যাডাম স্যারের প্রতি কত উদাসীন। যেটুকু সময় ঝুমঝুমির মা এই কটেজে থাকে এসব তার চোখে পড়ে। স্বামী সারাদিন কাজ শেষে বাড়িতে আসলে তাকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়েও সাধে না ম্যাডাম, খাবার খেতে গেলে স্যারের কি লাগবে না লাগবে তাও খোঁজ নেয় না। আর পোশাকের ছিঁড়ি দেখেও ঝুমঝুমির মায়ের বিরক্ত ধরেছে ম্যাডামের ওপর। রূপ ছাড়া এই মেয়ের কোনো গুণই নেই স্বামীর সংসার করার। মোটকথা স্যার বউ হিসেবে তার অযোগ্য মেয়েকে পছন্দ করেছে এটুকুই বোঝা যায়। ইনশিরা বলল, শুনেছ কি বললাম? জামা কাপড় ধুতে হবে। দিয়ে এসো লন্ড্রিতে। ঝুমঝুমির মা মাথা নেড়ে বলে, যে ইচ্ছা। একটু থেমে অনেকটা সাহস করে ঝুমঝুমির মা আজ বলল, একটা কথা বলবো ম্যাডাম? হ্যাঁ, অবশ্যই। একটু বউমাইনষের মতন জামা কাপড় পইরা সাইজা গুইজা থাকলে কি হয় ম্যাডাম? এতে স্বামী কত খুশি হয় জানেন? ইনশিরা তাকিয়ে আছে, যদিও তার বিরক্ত লেগেছে কথাটায় তবুও সে কিছু বলল না ঝুমঝুমির মাকে। সে হেল্পিং হ্যান্ডদের কখনো কথা শোনায় না, চড়া গলায় কথা বলে না তাদের সাথে। ঝুমঝুমির মা বলতে লাগলো, এই বয়সটা তো সাজান গোজনের, সাইজবেন, স্বামীর সাথে শখ আহ্লাদ করবেন, তারে বেশি বেশি আঁচলে বাইধবেন। সম্পর্কের তাগা মোটা করবেন। যেন 100 জনে টাইনলেও এ তাগা না ছিঁড়ে।
ইনশিরা এবার আরো বেশি বিরক্ত হলো, একটা লম্বা শ্বাস ফেলে বলল, হয়েছে বলা। এখন প্লিজ কাপড়গুলো নিয়ে যাও। ঝুমঝুমির মা বলতে লাগলো, আর তাছাড়া এই পোশাক পইরা থাকেন, কোনটা স্যার কোনটা ম্যাডাম সেইটাই তো ফারাক করবার পারি না। ইনশিরা শীতল চোখে তাকিয়ে বলে, এসব পুরুষদের পোশাক তোমাকে কে বলল? মেয়েদের পোশাক মানে শাড়ি আর থ্রি পিস, এটা বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে? একটু থেমে ইনশিরা বলতে লাগলো, আমার দিকে ভালো করে তাকাও। দেখো আমার লজ্জাস্থান দেখা যাচ্ছে, স্তনের ভাঁজ বোঝা যাচ্ছে। যাচ্ছে না। এই পোশাকটা সুন্দর করে সভ্যতা বজায় রেখে আমাকে কভার করেছে। এবং এটা খুব আরামদায়ক একটা পোশাক। এতে কোনো খারাপ কিছু নেই। বোঝা গিয়েছে। ঝুমঝুমির মায়ের মুখ থমথমে হয়ে যায়। ইনশিরাহ বলতে থাকে, কেবিনেট খুলে দেখো ঝুমঝুমির মা, সব ময়লা কাপড় রাখা আছে। নিয়ে যাও। এত কথা বলো না, আমার মাথা ধরেছে। শেষবারের মতো বলে ইনশিরাহ মিঠিকে নিয়ে পেছনের বারান্দায় চলে যায় উত্তপ্ত দুপুরে হাওয়া খেয়ে তার মেজাজটা ঠান্ডা করতে। ঝুমঝুমির মা কেবিনেট খুলল ইনশিরার, পেল সব টি শার্ট ট্রাউজার জিন্স। নাক সিটকিয়ে ঝুমঝুমির মা সেগুলো হাতে নিতে নিতে বিড়বিড় করে বলল, জমানাই এমন, সহজ বান্দার কপালে কি বউ জুটল। সুন্দরী দেখাই বিয়ে করতে হয় না। হঠাৎ থেমে গিয়ে ঝুমঝুমির মা কেবিনেটে চোখ বোলালো, পুরো কেবিনেট ভর্তি ইনশিরার পোশাক। সালোয়ার স্যুট আছে, শাড়ি আছে। পাশে কিছু ধোয়া টি শার্ট আর ট্রাউজার সেটও রয়েছে ইনশিরার। হুট করে ঝুমঝুমির মায়ের মাথায় একটা কুবুদ্ধি চেপে বসে। সে কিছুক্ষণ হেসেও নেয়, তারপর এক এক করে ইনশিরার ধোয়া পোশাকগুলো ধুতে নিতে চলে যায়। পরার জন্য রেখে দেয় শাড়িগুলো। ইনশিরা ঘরে ঢুকে গোসলের জন্য প্রস্তুতি নিয়ে কেবিনেটের সামনে দাঁড়িয়েই চেঁচিয়ে উঠল। ঝুমঝুমির মা ছুটে এলো, সে বহু কষ্টে তার হাসি চেপে রেখেছে। ইনশিরা ফোঁস করতে করতে বলল, আমার পোশাক কোথায়? আপনি না কইছিলেন ধুইতে? সব তো লন্ড্রিতে দিয়া দিছি ম্যাডাম। সব মানে? সব। আরো জোরে চেঁচালো ইনশিরা। ঝুমঝুমির মা কাচুমাচু মুখ করে মাথা ঝাঁকায়, পরপর বলে, কাইল সক্কাল সক্কাল দিয়া যাইবনে। কাল সকালে মানে? এখন আমি কি পরব? একটা সালোয়ার স্যুটও রাখুনি, তুমি কি কানে কম শোনো? কি করে এত বড় ভুল হলো? ঝুমঝুমির মা বলল, যে ম্যাডাম, কানে একটু কমই শুনি। একদিন ঝুমঝুমির বাপে মেজাজ দেখা ডাইন কানে একটা চটকনা মারছিল, সেই থেকে কানে কমই শুনি। ইনশিরাহ বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে শাড়িগুলোর দিকে তাকিয়ে। ঝুমঝুমির মা শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কিছুক্ষণ হেসে বলে, ওই তো কত সুন্দর সুন্দর শাড়ি ম্যাডাম। ওইখান থেকে একটা পরেন। রীতিমতো গা জ্বালা করছে ইনশিরার। বলল, সে আমি বুঝব। তোমার সব গোছানো হয়ে গেলে ঝুমঝুমির জন্য খাবার নিয়ে চলে যাও। যে ইচ্ছা ম্যাডাম। পৈশাচিক হাসি হেসে ঝুমঝুমির মা চলে যায়। ইনশিরাহ লটকানো মুখ নিয়ে বিছানায় বসে পড়ে চুপচাপ। গরমে ঘেমে গা চুলকাচ্ছে, গোসল করতে হবে। কিন্তু গোসল করে সে পরবেটা কি? শাড়ি। ইনশিরাহ আরও কিছুক্ষণ বসে থেকে একটা লম্বা শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরার একটা টিউটোরিয়াল দেখল। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না সে, কিভাবে ধরবে, কিভাবে পেঁচাবে, সব যেন মাথার ওপর দিয়ে চলে গিয়েছে। আর কুচি ফেলবে কিভাবে? একটা সময় বিরক্ত হয়ে ইনশিরা ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বলে, বাল পরব না শাড়ি। পরবই না। অতঃপর ধীরপায়ে হেঁটে সে মুইন ফরাজির কাবার্ডের কাছে যায়। কলিং বেল চাপার দীর্ঘ সময় পরেও যখন ইনশিরা দরজা খুলছিল না, মুইন তখন পাসওয়ার্ড দিয়ে ঘরে ঢুকল। ওয়াশরুমে পানি পড়ার শব্দ, তার মানে ইনশিরা ওয়াশরুমে। মুইন আজ এক ফাঁকে চলে এসেছে লাঞ্চ করতে, এটা তার জীবনে প্রথম হলো, কারণ তার আগে কখনো ফ্যামিলি ছিল না। কোনো কারণ ছিল না 1 ঘন্টার লাঞ্চ পিরিয়ডে অন্ধকার নির্জন কটেজে আসার। ইউনিফর্মের গলার কাছের বোতাম আলগা করল মুইন, এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বিছানায় 2 মিনিট বসে গা জুড়ালো। তারপর উঠে এক গ্লাস ঠান্ডা পানি এনে আবারও বিছানায় বসে পানির গ্লাসে চুমুক দিতেই খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। মুইন মাথা তুলে তাকায় তৎক্ষণাৎ। ইনশিরা সাদা রঙের তোয়ালেটা চুলে পেঁচিয়ে হাতে ভেজা জামাকাপড় নিয়ে বেরোতেই মুইনের মুখোমুখি হলো। পানি খেতে থাকা ফরাজি ইনশিরার পামাথা অবলোকন করতেই তৎক্ষণাৎ গোল গোল চোখে চেয়ে রইল ইনশিরার দিকে।
আবারও চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো ইনশিরাহকে। ইনশিরাহ কিছুটা বিব্রত হলেও নিজেকে সামলে নিয়ে মুইনের দিকে তাকিয়ে ধীরস্থির বলল, আসলে বুয়া ভুল করে আমার সবকিছু লন্ড্রিতে পাঠিয়ে দিয়েছে, অ্যান্ড আই হ্যাভ নাথিং টু ওয়ার। তাই আপনার এই নতুন টি শার্ট আর ট্রাউজারটা নিয়ে নিলাম। আপনার জিনিস না বলে ব্যবহার করাই। আপনি বিরক্ত হননি তো? মুইন উঠে দাঁড়ায়। ইনশিরাহ পুরোপুরি সংকোচ কাটিয়ে চলে যায় বারান্দায় তার ভেজা জামাকাপড় মেলে দিতে। মুইন ঘাড় ঘুরিয়ে দেখছে ইনশিরাহকে। তার হোয়াইট টি শার্ট এবং ব্রাউন ও ব্ল্যাক ট্রাউজারটা ইনশিরার শরীরে। যদিও ইনশিরাহ যথেষ্ট লম্বা, তবে মুইনের এক্সেল সাইজের টি শার্টও বেশ বড় লাগছে অমন সুডৌল, চিকন শরীরে। আর ট্রাউজার, সেটা পায়ের কাছে বেরিয়ে আছে সামনে কিছুটা, কারণ মুইন ইনশিরার থেকে 5 ইঞ্চির মতো লম্বা। ইনশিরাহ ঘরে ঢুকলো, মুইনের দিকে তাকিয়ে বলল, আপনি বসুন, আমি টেবিল সেট করছি। আজ হঠাৎ এলেন যে? আপনি বললেন লাঞ্চে আসেন না। প্রশ্নটি করে ইনশিরাহ উত্তরের অপেক্ষা না করে যেতে নিলে মুইন ওর হাত টেনে ধরল। ইসি অবাক হলেও নির্লিপ্ততা রইল, চেয়ে রইল মুইনের মুখপানে। মুইন ধীরে ধীরে এক হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে বসল মেঝেতে, ইনশিরার পায়ের কাছ থেকে ট্রাউজারের বাড়তি অংশটুকু ফোল্ড করে দিল। স্বাভাবিক ভঙ্গিতে কাজটা করছে মুইন। লোকটাকে ইনশিরাহ যত দেখছে তত অবাক হচ্ছে, মুহূর্তে মুহূর্তে চমকে যাচ্ছে সে লোকটার প্রতিটি আচরণে। মুইন উঠে দাঁড়িয়ে তার নিকষ কালো বাদামি চোখ দিয়ে ইনশিরার চোখে দৃষ্টি স্থির রেখে বলল, এখন থেকে মাঝে মাঝে আসা হবে হয়তো। লাঞ্চ শেষ করে ইনশিরাহকে মুইন ডাকল ঘরে। তার পেছনে পেছনে ইনশিরাহ ঘরে ঢুকে দাঁড়িয়ে রইল। মুইন এক্ষুনি অফিসে যাবে। ইউনিফর্মের খুলে রাখা বোতামগুলো লাগিয়ে নিয়ে ইনশিরার দিকে ঘুরে তাকিয়ে বলল, ছুটি পেয়েছি। হঠাৎ আবার অবাক হয় ইনশিরাহ। মুইন বলতে থাকে, এটা আইজিপি স্যারের পক্ষ থেকে আমাদের বিয়ের গিফট। 5 দিনের ছুটি। কোথাও ঘুরতে যেতে চাইলে বলো। ইনশিরাহ তাকিয়ে আছে শুধু, লোকটা পরোক্ষভাবে হানিমুনে যাওয়ার প্রস্তাব রেখেছে, সেটাও ঘুরিয়ে পেঁচিয়ে। মুইনের মুখভঙ্গি স্বাভাবিক, দৃষ্টি অনুসন্ধানী। দেখতে চাইছে, বুঝতে চাইছে ইনশিরার মনের কথা। দুজনের সহজ হওয়ার জন্য এর চেয়ে দারুণ উপায় আর হতেই পারে না। মুইন বোঝে ইনশিরাহ চেষ্টা করছে, তবে পারছে না। মুইনও নিজের পক্ষ থেকে তার সর্বোচ্চ মনোযোগ দিতে চাইলেও এই ছকে বাঁধা দিনগুলো যথেষ্ট নয়। তাদের আরও সময় চাই, যে সময় শুধু তাদের দুজনের হবে। আগ্রহ নিয়ে মুইন আবারও জানতে চায়, যদি তোমার আপত্তি না থাকে তো? আপত্তি? আপত্তি কেন থাকবে ইনশিরার? এক লোক তার ইচ্ছেকে দাম দিল এতগুলো দিন, তার এই ইচ্ছেকে অসম্মান করার কোনো কারণ তো ইনশিরার নেই। লোকটা অমায়িক, সমস্যাটা ইনশিরার সে সহজ হতে পারছে না, সে পারছে না নিজেকে ওই লোকের কাছে তুলে দিতে। যেটা একদিন দিতেই হবে, তালবাহানা করে, সিন ক্রিয়েট করে কি হবে। এই সমস্যাগুলো ইনশিরার, তার জন্য এই লোকের এই সম্পর্কের প্রতি যে মনোযোগ, অনুভূতি, তা ফিকে করে দিতে চাচ্ছে না সে। ইনশিরাহ জবাব দিল, আমার অসুবিধা নেই। মুইন সেদিন বেশ ফুরফুরে মেজাজে বেরিয়ে যায় কটেজ থেকে, তখন ইনশিরাহ চুপচাপ বসে থাকে বিছানায়। ফোনটা তুলে নিয়ে সে তারিখ দেখল, তাদের বিয়ের 11 দিন পেরিয়ে গিয়েছে। ইনশিরার মনে পড়ল, সে 10-12 দিন সময় চেয়েছিল লোকটার সাথে সহজ হতে, তবে এখন দেখল ফলাফল শূন্য। ইনশিরাহ নিজের ওপর রাগ করবে নাকি পরিস্থিতির ওপর সেই বুঝতে পারছে না। হঠাৎ দরজায় আওয়াজ হয়। ইনশিরাহ মাথা তুলে দেখল মুইন আবারও ফিরে এসেছে, হন্তদন্ত হয়ে তার দিকে আসছে। ইনশিরাহ কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার হাত ধরে হ্যাঁচকা টানে তাকে কাছে নিয়ে তার কপালে চুমু খেয়ে বলে, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তুমি আমার জিনিস না বলে ব্যবহার করায় আমি খুব বিরক্ত হয়েছি। এটা তার শাস্তি। তবে মাঝে মাঝে এভাবে বিরক্ত করার অনুমতি দেয়া হলো। মৃদু হেসে মুইন হন্তদন্ত হয়ে চলে যায়। ঘটনাটা সর্বোচ্চ 5 সেকেন্ড নিয়ে ঘটেছে। ইনশিরাহ দাঁড়িয়ে আছে ঠায়। একটা কথাই তার মাথায় ঘুরছে, লোকটা। ছেলের বোকামি দেখে রাগ, বিরক্তি দুটোই ধরে গিয়েছে সাগর ভুঁইয়ার। হাতের কাগজটার দিকে তাকিয়ে চোখের রিডিং চশমাটা তর্জনীর সাহায্যে একটুখানি ঠেলে রাশভারী গলায় বলল, বকার মতো বলো না। ইউএসএ যাবে না মানে? কি ধরনের পাগলামি এটা? সাইম, আম ওয়ার্নিং ইউ।
যা শুরু করেছো এসব বন্ধ করো। বুদ্ধিমানের কাজ হবে। কি শুরু করেছি আমি? বুকে হাত বেঁধে টান টান হয়ে দাঁড়িয়েছিল সাইম, ঠান্ডা গলায় জানতে চাইল পাপার থেকে। ইয়েসে যাওয়ার ব্যাপারে আগ্রহ তোমার বেশি ছিল। এখন নেই। ভালো লাগছে না। কাট কাট জবাব সাইমের। সাগর ভুঁইয়া হতাশ। তার সাথে এমন একরোখা আচরণ সে সাইমকে কখনো করতে দেখেনি। আজ রাখঢাক না রেখে সাগর ভুঁইয়া বলেই বসে, মেয়ে দেখব। কার জন্য? তোমার জন্য। বিয়ে করবে? দরকার নেই। ধন্যবাদ। শীতল জবাব খানা নিক্ষেপ করে হন্তদন্ত হয়ে রুমে ঢুকে সাইম দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ বাদে ফোনটা হাতে নিয়ে অনেকটা সংকোচ একপাশে জড়ো করে রেখে কাউকে কল লাগায়। ওপাশের ব্যক্তি কলটা রিসিভ করতেই সাইম ভীষণ অস্থিরতার সাথে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কাইন্ডলি ইসির প্রেজেন্ট কন্ট্যাক্ট নাম্বারটা জোগাড় করে দাও। হানিমুন ডেজ অন দ্য গো। সেন্ট মার্টিনে দ্য ওশান শোর রিসর্টের দুটো কটেজ মুইন ইতোমধ্যে নিজের নামে বুক করে ফেলেছে। দুটো কটেজ, কারণ তাদের সাথে আরও একটা কাপল যাচ্ছে, প্রীতমইনা যাচ্ছে। প্ল্যানটা মুইনি করেছিল, হুট করে প্রীতম আর ইনুকে আমন্ত্রণ জানিয়ে বসে। অবশ্য এতে ইনশিরা খুশি হয় ভীষণ। সব থেকে বেশি খুশি ছিল ইনা। বিয়ের পরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, একটার পর একটা ঝামেলায় তাদের হানিমুন সমাধিস্থ হয়ে গিয়েছিল। তবে প্রীতম প্রথমেই রাজি ছিল না, কারণ সামনে ইনায়ার মিট। সে আর প্রেরণা বহুবার বুঝিয়েও মানাতে পারেনি ইনায়াকে। শেষমেশ ওর জেদের কাছে হার মেনে প্রীতম রাজি হয়েছে। এতে উল্টো বিপত্তি ঘটেছে। ইসমাম ভীষণ খেপেছে মেয়েজামাইয়ের এমন কাণ্ডজ্ঞানহীনতা দেখে। কদিন পরে ইনুর মিড আর তারা এখন ঘুরতে যাচ্ছে, এবং ইসমাম মির্জা দোষ পুরোটাই ফেলেছেন প্রীতমের ঘাড়ে। স্বামী নিয়াসার মির্জা খুব ভোরেই মেয়েকে কল করেছে আজ, আলো এসে দ্রুত তার পাশে বসে পড়ে। ইনশিরাহ কলটা রিসিভ করতেই শামিন জলদগম্ভীর কণ্ঠে বলল, কথা শুনছো না কেন? তোমাকে কি বলা হয়েছে গতকাল আম্মা? মাম্মার ওপর মেজাজ দেখাতে পারলেও পাপার ওপর পারে না ইনশিরাহ। আজ পাপা রাগী রাগী ভঙ্গিতে কথা বলছে যেন। এখন তো মেজাজ একেবারেই দেখানো যাবে না। বিছানার ওপর বসল ইনশিরাহ, আমতা আমতা করে বলল, পাপা, মিঠিকে সাথে করে নিয়ে গেলে কি হবে? শামিন সাথে সাথে জবাব দিল, ওকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। ওর টেক কেয়ার করার জন্য এ বাড়িতে অনেক মানুষ রয়েছে। তোমার বড় দাদান বাড়ি থেকে বেরিয়েছে, তোমার কাছে যাচ্ছে, মিঠিকে ওর সাথে দিয়ে দিও। শামিনের কণ্ঠে আদেশ, ধমক দুটোই ছিল। ইনশিরা ফোনটা কানে চেপে ধরে শুকনো মুখে ঘরের এক কোণে বসে থাকা মিঠির দিকে চায়। ওপাশে শামিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আলো উঠে দূরে সরে যায়। দূরে গিয়ে মেয়েকে বলে, অবুঝের মতো করবে না। তুমি বাচ্চা মেয়ে তো নও। এই সময়টা দুজনের, তুমি মিঠির টেক কেয়ার করতে গিয়ে মুইনকে সময় দিতে পারবে না। ও বিরক্ত হবে। ইনা প্রীতম পৌঁছেছে তোমার বাসায়। হু। এক শব্দে জবাব দেয় ইনশিরা। ঠিক আছে, সাবধানে থেকো, অনেক আনন্দ করো সবাই। খাওয়া দাওয়ার প্রতি সতর্ক থেকো, ভয়ঙ্কর গরম পড়েছে। মুইনকে ফোনটা দাও এখন। ইনশিরাহ রোবটের মতো উঠে দাঁড়িয়ে বসার ঘরে চলে যায়। মুইন প্রীতমের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিল তখন। ইনশিরাহ গিয়ে দাঁড়িয়ে বলল, মাম্মা কথা বলবে আপনার সাথে। মুইন ফোনটা নিয়ে নেয়। ইনশিরাহ ঘুরে এসে ঘরে ঢুকে ইনায়ার দিকে হা করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ইনা সকাল সকাল প্রীতমকে নিয়ে এসেছে, এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেবে তারা। ইনশিরার গোছানো ব্যাগেজ খুলে আবারও গোছাচ্ছে। ইনা দুগদম এগিয়ে এসে ইনশিরাহ ধমকে বোনকে বলে, এই, তুই শাড়ি নিচ্ছিস কেন আমার ব্যাগে? আমি নিতে বলেছি। এত পাকামি করিস কেন? ইনা আপুর ধমক গায়ে না মেখে বেছে বেছে ৩-৪টা শাড়ি ওর ব্যাগে ঢুকিয়ে জিপার আটকে উঠে ছুটে যায় ইনশিরার ড্রেসিং টেবিলের কাছে। আপুর অর্নামেন্টস কোথায় কোনটা রাখা, তাই না জানে, সেই দুদিন আগে সব গুছিয়ে দিয়ে গিয়েছে। মুইনে যাবতকাল পর্যন্ত ইনশিরাকে যত অলংকার উপহার দিয়েছে সবকিছু ইনা ইসির ব্যাগে পুরল। ইনশিরাহ কোমরে হাত বেঁধে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বলল, ওসব পরব না আমি। অযথা নিচ্ছিস। ইনা যেন শুনছেই না। সবকিছু গুছিয়ে নিয়ে সে বড় মাকে ভিডিও কলে দেখালো সবটা। ইনশিরাহ একটা পিঙ্ক লং শার্ট আর হোয়াইট হোয়াইট প্যান্ট পরেছে, একটা স্কার্ফ প্যাচিয়েছে মাথায় রোদ থেকে বাঁচতে, আর একটা সানগ্লাস। এতটুকুই সাজ।
ওদিকে ইনা একটা লং ফ্রক পরেছে এবং ইচ্ছেমতো সেজেছে, সেই ছবি ভালো আসতে হবে যে। আলোরা তিন যা দুই মেয়ের হানিমুন লুক দেখে ওপাশে বসে হাসছে। আচমকা আলোর হাত থেকে ইসমাম মির্জা এসে ফোনটা কেড়ে নিয়ে কটমট দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে বলে, সাথে করে বই নিয়েছো তুমি? ইনায়ার মুখটা তৎক্ষণাৎ পাংশুবর্ণের হয়ে যায়। আলো ইসমামের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে ইসমামের দিকে তাকিয়ে বলে, হানিমুনেও মেয়েটা বই নিয়ে যাবে? এবার তো তুমি বাড়াবাড়ি করে দিলে ইসমাম। ওদের 9টায় ফ্লাইট। ঠিক সকাল 7:30 নাগাদ ইহান গিয়ে মিঠিকে নিয়ে আসে মুইনের কটেজ থেকে। এয়ারপোর্ট পৌঁছাতে কিছুটা সময় লেগেছিল ওদের, রাস্তায় জ্যাম থাকার কারণে। গরমে জ্যামে আটকে দুই বোনের বিধ্বস্ত অবস্থা হয়ে গিয়েছিল। ফ্লাইটে পৌনে 1 ঘন্টা পুরোটাই ক্লান্তিতে ইনশিরাহ ঘুমিয়েছে, কিছুটা আত্মগরিমা, কিছুটা আত্মমর্যাদায় পরিপূর্ণ পাখির মতো হালকা শরীরটা কাত হয়ে কখন মুইনের কাঁধে রেখেছে সে খবর কি রেখেছে কেউ? শুধু মুইন রেখেছে। প্রীতম ইনুর পৌনে 1 ঘন্টা কেটেছে গল্প করে, সেলফি তুলে। ইনশিরার কাটলো ঘুমিয়ে, আর মুইনের কেটেছে সবথেকে দারুণ ভাবে। কাঁধে ইনশিরার মাথাটাকে ঠিকঠাক ভাবে রেখে বলিষ্ঠ এক হাতে আগলে রেখেছিল। মাতাল ঘুমে ইনশিরাহ কিছুই টের পায়নি তা। মাথার স্কার্ফটাকে একটানে মুইন খুলে দিয়েছিল, সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়েছিল মুখে। সুযোগ সন্ধানী চালু লোক ফরাজি আঙ্গুলের দুষ্টুমিতে মেতেছিল একা একা। দুষ্টের মতন হাসছিল ঠোঁট টিপে। ইনশিরাহ জানে না, টের পায়নি, রোজ রাতে সে ঘুমিয়ে গেলে মুইন এটা করে, রোজ রাতে একটি রাতও বাদ যায়নি। ফরাজি এতটাও ভদ্রলোক নয়, এই মেয়েটা ঘুণাক্ষরেও টের পায়নি এখনো। ফরাজি ভীষণ সুযোগ সন্ধানী। ঘুমন্ত মেয়েটিকে বরাবর তার কাছে আদুরে লাগে, এই পানপাতার মতো স্নিগ্ধ ঘুমন্ত মুখটা দেখলেই তার আদর করে দিতে ইচ্ছে হয়। সে আদরের নাম ভয়ঙ্কর আদর। কক্সবাজার পৌঁছে তারা আধা ঘন্টার জন্য বিশ্রাম নিল, ইনশিরাহ ঘুমে টলছিল তখনও। তার এত কেন ঘুম আসে সে জানে না। মুইন শক্তপোক্ত বউয়ের ভাঙাচোরা অবস্থা দেখে বলল, এখনো অনেকটা জার্নি বাকি। ইনশিরাহ গা ঝাড়া দিয়ে ধাতস্থ হয়। সেখানে তারা হালকা নাস্তা খেয়ে আর থামে না। ওখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল যখন তখন দুপুর 12:30টার কাছাকাছি। এই গরমের মৌসুমটাতে সেন্ট মার্টিনের ওপর থেকে মহাসমারোহে ঝক্কি চলতেই থাকে। তাতে কিছুটা অবদান রাখতে মির্জা বাড়ির দুই মেয়েজামাই তাদের হানিমুন সারতে এলো। কোরাল দ্বীপের কাছাকাছি বিলাসবহুল একটি রিসর্টের 2টো কটেজ 2 জোড়া কপতির দখলে। প্রীতম আর ইনায়ার কটেজটা মুইনিনশিরার কটেজ থেকে কিছুটা দূরে। এই রিসর্টটা সেন্ট মার্টিনের সবথেকে প্রসিদ্ধ একটি রিসোর্ট। বিশাল এরিয়া জুড়ে রয়েছে 3টি বাংলো এবং 19টি কটেজ। ছাটকাট, ডেকোরেশন, সবকিছুতে রয়েছে রুচিশীলতার ছোঁয়া। বেশ নিরিবিলি পরিবেশ দেখে ইনশিরাহ প্রথমেই মুইনকে ধন্যবাদ দেয়। ব্যাগপত্র রেখে বিশাল বিশাল জানালাগুলো খুলে দিয়ে ইনশিরাহ নরম গদির আরামদায়ক বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ে। তার মুখে এতক্ষণে স্বস্তির ছাট দেখা যাচ্ছে। কটেজের বিছানাটা গোলাকার, ইনশিরার সব মিলিয়ে দারুণ লাগছে সবকিছু। উঠে ঘুরে ঘুরে সব দেখছে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মুইন দেখছে ইনশিরাহকে। এটা ছিল হানিমুন স্পেশাল কটেজ, তাদের জন্য কর্তৃপক্ষ ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল ঘরটা। মেঝেতে লেখা, লাভ বার্ডস। মুইন হাসল মুচকি করে তা দেখে, ইনশিরার দিকে ঘুরে তাকিয়ে বলল, আমরা লাভ বার্ডস ইসি। ইসি চুপচাপ বসে আছে, মুইন বলে, নই। তবে অ্যারেঞ্জ বার্ডস। কর্তৃপক্ষকে বলা উচিত। ইনশিরাহ ফিক করে হেসে ফেলে মুইনের এই কথাটাতে। তারপর মুখটা ঘুরিয়ে নেয়। মুইন গিয়ে বিছানায় শুয়ে পড়ে, গা জুড়িয়ে নেয়। ইনশিরাহ ব্যাগের কাছে বসে পড়ে, ব্যাগ খুলে সে খুঁজে খুঁজে সাদা রঙের একটা কুর্তি নিল, এটা মাম্মা কিনে দিয়েছিল বছর মার্চে। এটা সে কি মনে করে ব্যাগে নিয়েছে সে জানে না, ভীষণ সুন্দর একটা ইন্ডিয়ান কুর্তি, সিম্পল ডিজাইনের। আজ ইনশিরাহ এটা পরবে বলে ঠিক করেছে। সমুদ্রের সাথে এই পোশাকটা মিলে যাচ্ছে যেন। গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে তাড়াহুড়ো লাগিয়ে ইনশিরাহ ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নিচ্ছিল। ওরা আজ সমুদ্রে নামবে না, খাওয়া দাওয়া করে সৈকতে ঘুরবে শুধু। মুইন কটেজের বারান্দায় ছিল এতক্ষণ, যেখান থেকে সমুদ্র দেখা যায়। কক্ষের ভেতরে ইনশিরার অস্তিত্ব টের পেয়ে সে ভেতরে এলো।
সাদা রঙের কুর্তি পরিহিতা, ভেজা চুলের ইনশিরাকে তাড়িয়ে তাড়িয়ে দেখছিল সে। মুইন কক্ষের ভেতরে চলে আসা ইনশিরা হাত বাড়িয়ে শিফনের সাদা ওড়নাটা গলায় জড়ালো। সে যে পোশাকটা পরে আছে এই পোশাকটা বড্ড গা লাগানো, বেশ বড় গলা। বুকের কাজটা খুব চোখে লাগছে। ওড়না পরতেই হবে। মুইনের চোখে ইনশিরার চোখাচোখি হতেই ইনশিরা চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, পরপর বলে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? মুইন ফিচেল হাসে, ইনশিরার কাছে গিয়ে ওর কনুই চেপে ধরে খানিকটা কাছে এনে জড়ানো গলায় বলে, কেন? লজ্জা লাগছে। ইনশিরা চুপ হয়ে যায়। মুইন তার কনুই ছাড়ছে না। এখানে এসে লোকটা ভীষণ সাহসী হয়ে উঠেছে, ইনশিরা টের পেল হঠাৎ। মুইন রোবটিক মুখভঙ্গির বদলে দেখতে পায় মেয়েটির সংকোচ। হুট করে ইনশিরাকে ছেড়ে দিয়ে মুইন ব্যাগ থেকে নিজের পোশাক বের করে নিতে নিতে বলল, স্বামী হবার ৩৩তম শর্ত হলো বউকে যখন মারাত্মক সুন্দর লাগবে তখন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা, নিঃশ্বাসও নেওয়া যাবে না, যখন মনে হবে দম বন্ধ হয়ে যাচ্ছে তখন নিঃশ্বাস নিতে হবে। সেটাই করছিলাম। ইনশিরা চোখ তুলে তাকায় মুইনের দিকে, অস্ফুটে বলে, স্বামী হবার প্রথম ৩২টা শর্ত কি কি? তোয়ালে এবং পোশাক নিয়ে ওয়াশরুমের দিকটাতে যেতে যেতে মুইন বলল, জানি না, ধীরে ধীরে একটা একটা করে বানিয়ে নেব। ইনশিরা কোন নড়চড় না করে দাঁড়িয়ে থাকে। দরজায় টোকা পড়ে তখন। ইনা গোসল করে, সেজেগুজে একেবারে পটের বিবি। একটা লাল শাড়ি পরেছে মিষ্টি মেয়েটা, ওদেরকে ডাকতে এসেছিল সে। ইনশিরাকে দেখেই প্রথমে নাক সিটকালো সে, তারপর শুরু করলো আরেক ঝামেলা। ইনশিরাকে শাড়ি পরতেই হবে, না পরলে চলবে না। ইনশিরা ধমকে যাচ্ছে বোনকে, কোনো কাজ হচ্ছে না। ইনা জেদ ধরে বলে, একটা দিনের জন্য আপু। আই বেগ ইউ। কত প্ল্যান করে এসেছি, দুই বোন যার যার বরকে নিয়ে ছবি তুলবো আপু। তারপর গ্রুপ ফটো তুলে একটা অ্যালবাম বানিয়ে ফেলবো। আচ্ছা সন্ধ্যার দিকে না হয় খুলে ফেলো। প্লিজ আপু। রীতিমতো পা ধরে ঝুলে পড়ল ইনা নাছোড়বান্দা। বোনের বাচ্চামি বিরক্ত লাগছে, আবার বোনের জন্য মাও লাগছে ইনশিরার। মেয়েটা সবকিছু নিয়ে খুব শৌখিন। এতটুকু বাচ্চা মেয়ে গুছিয়ে সংসার করছে, পড়াশোনা করছে, তার মতো মরা মাছের ফসিল তো নয়। বোনের প্রতি দরদ থেকে ইনশিরা একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে। হালকা দেখে একটা পরিয়ে দে। ইনায়ার ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি। মুইন তখনও ওয়াশরুমে। এদিকে ইনা চোখের পলকে একটা কমলা রঙের শিফন জর্জেট শাড়ি পরিয়ে দেয় ইনশিরাকে। ফুলস্লিভ কমলা রঙের ব্লাউজের ওপর আঁচল টানতেই আভিজাত্যের ঝলকানি খেলে গেল ইনশিরার সৌন্দর্যে। ইনা তিনবার মাশাআল্লাহ বলে আপুকে জড়িয়ে ধরে আহ্লাদ করল। ইনশিরা হাসছে বোনের কাণ্ড দেখে। ইনশিরাকে শাড়ি পরিয়ে ইনা প্রীতম রেডি হয়েছে কিনা সেটা দেখতে বেরিয়ে যায়। ওয়াশরুম থেকে তখনও অবিরত কলকল আওয়াজ ভেসে আসছে। মুইনের জন্য অপেক্ষা করতে করতে ইনশিরা কিছুক্ষণ বসে, কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে থাকে। খানিক বাদে ধীরপায়ে হেঁটে সে আয়নায় সামনে দাঁড়ায়। এই সৌন্দর্য, এই স্নিগ্ধতা, ওই রূপ যেন তারও চোখে বিঁধে যেতে চাইছে। ফ্যালফ্যাল করে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে ইনশিরা। সে এতটাই সুন্দর। এই রূপ সত্যিই তার। এই রংটা, এই রংটা মুইনের প্রিয় নাকি? এই শাড়িগুলো মুইন কিনে দিয়েছে। শাড়িটা বড্ড আরামদায়ক, হালকা। তাই অস্বস্তি কম হচ্ছে তার। ধীরে ধীরে ইনশিরা নিজের গলায় হাত রাখে। হঠাৎ তার মনে হলো গলাটা কেমন খালি লাগছে। একটা হালকা গয়না, যেমন চেইন, পরলে মন্দ হয় না। হুট করে নিজের সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার ঝোঁক চেপে বসল হঠাৎ, কেমন অন্য এক। ইনশিরা অর্নামেন্টসের বক্সটা বের করে হাতাতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে যায় মুইনের বলা কথাটা, এটা তখন পড়বে যখন মনে হবে এর চেয়ে সুন্দর কোনো অলংকার হতেই পারে না। দ্রুত হাতে সেই লোকেরটাই ইনশিরা তুলে নিল। তাই তো। এই এত অর্নামেন্টসের মধ্যে এটাই সবথেকে সুন্দর। এমনিতেও মুইনের পছন্দ ইউনিক। মুইনের কিনে দেওয়া প্রতিটি জিনিস ভীষণ 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 সুন্দর, রুচিশীল। অসুবিধা হচ্ছে ইসি সেসব পড়তে পারে না। লোকেটটা নিয়ে সে আয়নার সামনে গিয়ে লোকেটটা গলায় পরল, এবং সাথে সাথে তার এটাই মনে হলো, এই লোকেটটা না থাকলে এই মেয়েলি সাজ তার সত্যিই অসম্পূর্ণ থাকত। খট করে ওয়াশরুমের দরজা খুলে যায়, ইনশিরা আয়নাতেই তাকিয়ে আছে। মুইন যখন বেরোলো, ইনশিরাকে দেখে ওখানেই থমকালো তার পা।
মুইন কিছুক্ষণের জন্য ভেবেছে সে ভুল দেখছে, তারপর যখন সত্যিটা বুঝতে পারল, তখনও নড়ল না জায়গা থেকে। ইনশিরা এই লোকটার দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না, এটা খুব অবাক লাগে তার। এই লোকটার দৃষ্টিতে কিছু একটা থাকে যার মোকাবেলা করা সম্ভব নয়। পামাথা অদ্ভুত অনুভূতিতে ছেয়ে যায়। মুইন চেয়ে চেয়ে দেখছে বউকে, গলায় তার দেয়া লকেট, অতি দামীয় পাথরটি জানালা থেকে আসা সূর্যের আলোতে ঝলকানি দিয়ে উঠেছে। মুইন ওই গলার দিকে তার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। এমন সৌন্দর্য তার সামনে, আর সে পরম আবেগ নিয়ে ছুতে পারছে না, এই মেয়েটাকে বোঝাতে পারছে না, চা পড ইজ অ্যান ওয়ার্সেপার অফ চার মিস্টারিয়াস বিউটি, কথাটা। মুইন একটু বেশিই থমকেছে। ইনশিরাহ বলল, ওরা অপেক্ষা করছে, চলুন। মুইন ইনশিরার থেকে চোখ নামিয়ে অস্ফুটে বলল, আম রেডি। তুমি ক্যামেরা নিও, ছবি তুলব। ইনশিরাহ দাঁড়িয়ে পড়ে মুইনের দিকে ঘুরে তাকিয়ে থাকে সেই কিছুক্ষণ, তারপর অস্পষ্ট হেসে ক্যামেরা নিয়ে বেরিয়ে যায়। খাওয়া দাওয়া সেরে ওরা দুই জুটি সমুদ্র সৈকতে ঘুরতে বেরিয়েছে। তখন সময়টা সন্ধ্যার কাছাকাছি। ইনায়ার জোড়াজুড়িতে সবাইকে রিসর্টের বিচ ছেড়ে পাবলিক বিচে আসতে হয়েছে। ওরা কিছু ছবি তুলল, কিছুক্ষণ ঘোরাঘুরি পরে প্রীতম মুইন ইনশিরার দিকে তাকিয়ে বলল, আপু এবং ভাইয়া। ইনু তখন থেকে রাখাইন পল্লীতে যাবে বলে আবদার করছে। আপনারা এদিকটায় ঘুরুন, আমি আর ইনু আসছি। মুইন ইনশিরা হেসে ওদের সম্মতি দিল। ইনু বোকার মতো তাকিয়ে আছে, সে কখন প্রীতমের কাছে রাখাইন পল্লীতে যাওয়ার জন্য আবদার করেছে সে বুঝতে পারছে না। ওরা মুইন ইনশিরাহকে সৈকতে ফেলে কিছুটা দূরে আসতেই ইনা বলল, তুমি মিথ্যে বললে কেন? আর রাখাইন পল্লীতে যাবেই যখন আপু ভাইয়াকে ইনভাইট করলে না কেন? কেমন অসামাজিক মানুষ তুমি! প্রীতম হেসে ইনুর মাথায় একটা মৃদু চাপড় মেরে বলে, স্টুপিড। আপু ভাইয়ার প্রাইভেসি বলতে একটা ব্যাপার আছে। ওদেরকে একটু একা ছেড়ে দেওয়া উচিত নয়। ভাইয়া ইনশিরার হাতটাও ধরতে পারছে না আমাদের সামনে। ইনা হাসল, বলল, তাই তো হো। আমি কি বোকা দেখলে? আমি ভাইয়াকে সুযোগ না দিয়ে আপুর হাত ধরে হাঁটছিলাম। আমি এত আহাম্মক কেন? ভাইয়া আমাদের সাথে করে নিয়ে এসে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। দাঁত বের করে হাসছেই না। প্রীতম হেসে ইনুর কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে হাঁটতে লাগলো, প্রসঙ্গ পাল্টে বলল, আর সবচেয়ে বড় কথা, আমাদেরও তো একটু প্রাইভেসির দরকার নাকি? আমাদের প্রথম হানিমুন। লজ্জার আতিশয্যে ইনুর গাল দুটো লাল লাল হয়ে গেল, বলল, ছাড়ো, লোকজন দেখছে তো। প্রীতম হাতের বাঁধন আরো শক্ত করে বলল, দেখুক। শ্বশুর ইসমাম মির্জা আর সম্বন্ধী ইরফান মির্জা ব্যতীত এই প্রীতম কাউকে পরোয়া করে না। হাসিতে ফেটে পড়ে ইনু। প্রীতমও তার সাথে যোগ দেয়। দুই আত্মা সৈকতে দাঁড়িয়ে খিলখিল হাসিতে খুনসুটিতে মত্ত হয়। এখানে কেউ নেই তাদের বিরক্ত করার। আজ মন ভরে আহ্লাদ করবে ইনু প্রীতমের সাথে। স্বামীর সাথে আহ্লাদিপনায় শ্রেষ্ঠ আহ্লাদী হিসেবে গিনেস বুকে নাম লেখাবে ইনা মির্জা। হ্যাংলামি করে ওরা এই সৈকতের সবাইকে বিরক্ত করে ফেলবে। সবাই বাবাগো মাগো বলে দৌড়ে পালিয়ে যাবে সৈকত থেকে, সৈকতে ওদেরকে একা ছেড়ে দেবে। কথাগুলো একে অপরকে বলে হাসতে হাসতে গড়াগড়ি খায় ইনা প্রীতম। প্রীতম হাসি থামিয়ে বলে, ভালোবাসি শত্রুর বোন। ইনা হাসতে হাসতে জবাব দেয়, ভালোবাসি পাপার মিনমিনে শয়তান জামাই। প্রীতমরা দূরে যেতেই মুইন ঠিকই ইনশিরার ডান হাতটা ধরল, আলতো করে। ইনশিরা চুপচাপ মুইনের পায়ে পা মিলিয়ে হাঁটছিল। সন্ধ্যা হতে না হতেই সৈকতে ভিড় বাড়তে শুরু করেছে। মুইন আশেপাশে তাকিয়ে বলছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। অথচ ওয়েদার ট্র্যাকার কিছু জানায়নি। ওদের দুজনকে একটা কল করি। ইনশিরাহ বাধা দিয়ে বলল, ওরা এতটাও ছোট নয়, বৃষ্টি হলে সামলে নেবে নিজেদের। ইনুটা বিয়ের পর থেকে প্রীতমের সাথে একটু ঘুরতে পারেনি, ওরা আনন্দ করুক। মুইন ফোনটা রেখে ইনশিরার ডান হাতটা আবারও ধরে বলল, ঝাউবন যাবে। ইনশিরাহ মাথা নাড়ায়। কোরাল দ্বীপ থেকে আধা কিলোমিটার পূবে ঝাউবন। দিনের বেলা থেকে রাতের সময়টিতেই লোক সমাগম বেশি থাকে বলা যায়। বৃষ্টির তোয়াক্কা না করে মুইন ইনশিরাহ এলো। আবহাওয়াটা চমৎকার, মনে হচ্ছে মেঘের দলা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, অথচ পড়ছে না। ইনশিরাহ শাড়ির কুচি সামলে হাঁটছে মুইনের পাশাপাশি। হঠাৎ একটা ফাঁকা জায়গা দেখে মুইনকে বলল, মুইন আপনি এখানে দাঁড়ান।
আমি আপনার একটা ছবি তুলি। মুইন অবাক হয়ে বলল, এই রাতে? ছবিটা অ্যাস্থেটিক লাগবে। রাত তো কি হয়েছে? আপনি দাঁড়ান। আজ ভীষণ সহজ লাগছে ইনশিরাকে। মুইন একবাক্যে ছবি তোলার জন্য দাঁড়িয়ে যায়। ইনশিরাহ কয়েক মুহূর্ত মুইনকে দেখে ক্যামেরা লেন্সে দৃষ্টি স্থির রেখেই বলল, গলার কাছ থেকে একটা বাটন খুলে দিন মুইন। মুইন ভীষণ অবাক হয়ে তার শার্টের বাটন খুলে দেয়। ইনশিরাহ বলতে থাকে, হাসুন। মুইন হাসল। ইনশিরাহ ছবি তোলার সময় ভীষণ সিরিয়াস হয়ে যায়। মুইনকে বলে, এটা ক্যাবলা ক্যাবলা হাসি মুইন। ওই হাসিটা হাসুন। আজ দুপুরে আমাকে ধরার সময় যেভাবে হেসেছিলেন, ওটা ভীষণ আকর্ষণীয় ছিল। মুইন তাকিয়ে আছে ইনশিরার দিকে। ওর কথা শুনে ইনশিরাহ কথাটা বলেই চোখ সরিয়ে নেয়। আমতা আমতা করে বলে, আই মিন, ওরকম হাসি সুন্দর। মুইন সেরকম আর হাসতে পারছে না, তবে কাছাকাছি হাসতে পারল। ইনশিরাহ তখনই মুইনকে ক্যামেরা বন্দি করে। আশেপাশে ভীষণ রকমের ভিড়। ইনশিরার হাতে ক্যামেরা থাকলে সে একটু চটপটে হয়ে যায়। মুইনের বেশ কয়েকটা ছবি নিল। সৈকতে ঘুরে বেড়ানো পথশিশুদের খাবার কিনে দিয়ে তাদের ছবি তুলল। সিফুডের দোকানগুলোতে ঘুরে ঘুরে সেসবের ছবি তুলল। মুইন বউয়ের পার্স হাতে নিয়ে তার সেক্রেটারির মতো পেছনে পেছনে হাঁটছে, আর একটি অদ্ভুত মেয়ের সহজ সরল সত্তা উপভোগ করছে। মেঘদল এবার সিরিয়াস, হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আর কিছুক্ষণ বাদেই ঝাঁপ দেবে তারা। মুইন এবার কটেজে ফিরতে চাইল ইনশিরাহকে নিয়ে। প্রীতমরা অনেক আগেই ফিরেছে। এখান থেকে কটেজ যেতে আধা ঘন্টা লাগবে। মুইন আশেপাশে একটা রাইডার খুঁজছিল। ইনশিরাহ ঝাউবনের প্রবেশদ্বারে পার্স আর ক্যামেরা হাতে দাঁড়িয়ে। কোনো রাইডার খুঁজে না পেয়ে মুইন হতাশ হয়ে সিদ্ধান্ত নিল মেইন রোড পর্যন্ত হেঁটে যাওয়ার। ঠিক তখনই ইনশিরার বিকট চিৎকার তার কর্ণগোচর হয়। আশপাশটা ইনশিরার চিৎকারে কেমন গুমোট ভাব ধারণ করল মুহূর্তেই। ইনশিরার থেকে মুইনের দূরত্ব 2 মিনিটের। মুইন দৌড়ে 12 সেকেন্ডের মধ্যে ইনশিরার কাছে পৌঁছে ইনশিরাকে এক মুহূর্তে অবলোকন করে। ইনশিরাহ তার গলায় হাত রেখে হাঁপাচ্ছে। মুইন একটুও দেরি না করে ইনশিরার কাছে গিয়ে ওর গলায় হাত ছোঁয়ালো। গলার লোকেটটা কেউ ছিনিয়ে নিয়ে ঝাউবনের দিকে ছুটেছে। মুইনের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে ওঠে। ইনশিরাহকে রেখে সেও ঝাউবনের দিকে ছুটতে শুরু করে। ইনশিরাহ ভীষণ আতঙ্কিত হয়ে মুইনকে পেছনে থেকে ডাকতে ডাকতে ছুটে যায়। মুইন, ইট ক্যান বি ডেঞ্জারাস, প্লিজ যাবেন না। ওকে না। চলুন ফিরে যাই। ওদের গোলযোগের আওয়াজ পেয়ে টুরিস্ট পুলিশের দুজন লোক একইভাবে ছুটতে থাকে ঝাউবনের দিকে। লোকজন দাঁড়িয়ে ওদের ছোটাছুটি দেখছে। কেউ কেউ বলার চেষ্টা করছে লোকটা কোন দিকে ছুটেছে। আধো অন্ধকারে ক্ষিপ্র গতিতে ছুটে মুইন কিছুটা ভেতরে যাওয়ার পরেই লোকটার নাগাল পেল। চারপাশের কিছু লোক টের পেয়ে ছিনতাইকারী লোকটাকে আটকে ফেলেছে সুকৌশলে। মুইন গিয়ে এক থাবায় লোকটার কলার ধরে হ্যাঁচকা টানে ওকে বালির মধ্যে ফেলে শুরুতেই দুগালে দুটো ঘুষি মেরে দিল। পুলিশ গিয়ে মুইনকে টানছে। ইনশিরাহ পৌঁছেছে সেকেন্ড তিনেক পরেই। ক্যামেরা আর পার্স হাতে এলোমেলো সারিতে হাঁপাচ্ছে সে। মুইন দুটো ঘুষি মেরে শান্তি পেল না, পরপর আরো কয়েকটা লাগিয়ে দেয়। ইনশিরাহ ভীষণ ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে বলে, ছেড়ে দিন। আপনি উঠে আসুন। মুইন। টুরিস্ট পুলিশের লোক মুইনকে তখনও টানছে। মুইন এবার তার পা দিয়ে একটা লাথি বসিয়ে গর্জে উঠে বলে, আমার বউয়ের লোকেট দেয়। ভীষণ ভয়ঙ্কর শোনালো সে গর্জন। ইনশিরাহ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মুইন এক প্রকার অস্থির হয়ে উঠে হাতাহাতি শুরু করে দিয়েছে ছিনতাইকারী লোকের পকেটে। লোকটা এত মার খেয়ে কেঁদে ফেলেছে, হাঁপাতে হাঁপাতে বলল, দিদি দিচ্ছি। লোকটা নিজেও নিজের শরীর হাতাহাতি করছে, তবে লোকেরটা খুঁজে পাচ্ছে না। মুইন আবারও কলার চেপে ধরে বলে, দে এক্ষুনি। ধস্তাধস্তিতে বালিতে পড়ে গিয়েছে লোকেটটা, নাক বেয়ে রক্ত ঝরছে আহত লোকটার। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে লোকেট উদ্ধার হতেই মুইন শেষবারের মতো একটা ঠাটিয়ে চড় মারল লোকটাকে। টুরিস্ট পুলিশ ছিনতাইকারী লোকটাকে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার পরপর জায়গাটা ফাঁকা হতে শুরু করল। মুইন গা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায়, লকেটটা নিয়ে। ইনশিরাহ তার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। মুইন উঠে দাঁড়ানোর সাথে সাথে ইনশিরাহ গম্ভীর হয়ে চেঁচালো, আপনি পাগল? এটা কি ছিল? এখানে যদি কোনো লোক না থাকতো, যদি আশেপাশে পুলিশ না থাকতো, ওরা গ্যাং নিয়ে চলে জানেন না। এমন হঠকারিতার মানে কি?
আমি বললাম আমি ঠিক আছি। তবুও। আর এই লকেট, এটা কি অনেক দামি? না তো। মুইন চোখ তুলে ইনশিরার দিকে তাকায় তৎক্ষণাৎ ইনশিরা মুইনের এমন দৃষ্টি দেখে হঠাৎ নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে। মুখ ফসকে একটা ছোট লোকই কথা বলেছে সে বুঝতে পারল, যদিও সে অন্য কিছু বোঝাতে চেয়েছে। সাথে সাথে ইনশিরা স্বর পাল্টে বলে, আই মিন, এমন লকেট তো আপনি আরও কিনে দিতে পারবেন। এটার জন্য এমন পাগলামি করার কি ছিল? মুইন আরও কিছুক্ষণ ইনশিরার দিকে চুপচাপ তাকিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে বলে, চলো মেইন রোডে যেতে হবে। মুইনের কণ্ঠস্বর গম্ভীর, ইনশিরার হঠাৎ খুব খারাপ লাগলো। সে কি লোকটাকে হার্ট করেছে কোনোভাবে? কিন্তু সে তো এভাবে বলতে চায়নি। ওর ইচ্ছে করছে নিচ থেকে একটা বড় সাইজের পাথর উঠিয়ে নিজের মাথায় মারতে, কেন একটু গুছিয়ে কথা বলতে পারছে না ইদানিং। মুইন ডান হাতের মুঠিতে লোকেটটা শক্ত করে চেপে ধরে দ্রুত পায়ে হাঁটছে। ইনশিরা মুইনের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেও পারছে না। লোকটা একটু থামছেও না, সে কি অনেক বেশি অপমানিত হয়েছে? মুখটা মলিন ইনশিরার, অপ্রস্তুতের মতন হঠাৎ বলে ওঠে, আপনি কি রাগ করলেন মুইন? মুইন হাঁটছে চুপচাপ, কয়েক মুহূর্ত পরে গম্ভীর হয়ে বলে, না। ইনশিরা জানে এটা মিথ্যা কথা। সে খানিক বাদে বলে, আরে ও এসপি, আমি না অভাবে বলতে চাইনি। মুইনের কদম থামল, সোডিয়াম আলোতে ইনশিরার কাচুমাচু মুখটার দিকে ঘুরে তাকিয়ে বলল, কিভাবে বলতে চেয়েছো? সেভাবে একটু বলো। আমি বলতে চেয়েছি, তুমি যেভাবেই বলতে চাও না কেন ইনশিরা, তোমার মর্মকথা একটাই ছিল, এই লোকেরটা এমন কিছু না যেটার জন্য এমন পাগলামি করতে হবে। অথচ আমি অর্থ দিয়ে এই জিনিসটার মূল্য নির্ধারণ করিনি, অনুভূতি দিয়ে করেছি। এটা আমার বউকে দেওয়া প্রথম গিফট। এমন বহু লোকেট আমি কিনতে পারলেও এটা কখনো কিনতে পারবো না যেটা আমার বউ তার অপছন্দ সত্ত্বেও আজ গলায় পড়েছে। ইনশিরা চুপ হয়ে যায়। পরপর বলে, সরি। মুইন হাসল হঠাৎ, গলার গাম্ভীর্য ঝেড়ে ফেলে বলে, রাগ করিনি, চলো ফিরি। পাশাপাশি হাঁটছে দুজন, ইনশিরা তখনও ভীষণ লজ্জিত। সে নিজেকে প্রমিস করেছে নিজের অনুভূতির সাথে দ্বন্দ্ব হলেও এই লোকটার অনুভূতিকে অপমান করবে না, অথচ সে বারবার সেটাই করে ফেলছে। কিছুটা দূরে এগিয়ে যেতেই মুইন লোকেরটা এগিয়ে দিয়ে বলল, এটা পার্সে রাখো। ইনশিরাহ দাঁড়িয়ে পড়ল, কিছুক্ষণ মুইনের দিকে তাকিয়ে থেকে বলল, ওটা তো গলায় ছিল, পার্সে কেন রাখবো? মুহূর্তেই মুইনের ঠোঁট প্রশস্ত হয় অমায়িক হাসিতে। কিছুক্ষণ আগের পরিস্থিতি ভুলে গিয়ে ইনশিরাকে হ্যাচকা টানে কাছে এনে লোকেরটা ইনশিরার গলায় পরিয়ে দেয়। আকাশ ছেপে বৃষ্টি নামে তখন, ওদের সামান্য ঘনিষ্ঠতাটুকুও সহ্য হলো না আকাশের। মুইন খপ করে ইনশিরার হাত ধরে ছুটতে শুরু করে। ইনশিরা এবার আর পারছে না, গায়ের শাড়িটা ভীষণ এলোমেলো হয়েছে, চেঁচিয়ে বলে, আসুক না বৃষ্টি। আমি এভাবে ছুটতে পারছি না। ভেজা যাবে না। জ্বর বাঁধাবে সেদিনের মতো। মুইনো বলে। শেষ রক্ষে হয়নি, মেইন রোডেও একটা রাইডার পেল না। ভিজে একাকার দুজন। প্রীতম আর ইনা অনবরত কল করেই যাচ্ছে ওদের। মুইন কলটা রিসিভ করে ওদের দুজনকে ডিনার সেরে নিতে বলে দেয়। কাকভেজা হয়ে ওরা দুজন রিসর্টে ফিরল তখন রাত 9:30। ঠান্ডায় জমে গিয়েছে দুজন। কাঁপছে ঠকঠক করে দুজনেই। মুইনের কাঁপাকাঁপি দেখে ইনশিরা হেসে ফেলল। মুইন বলল, হেসো না। ইট ওয়াজ টু মাচ ডেঞ্জারাস। এত ঠান্ডা পানি। প্রীতম ভাইয়ার থেকে একটা সিগারেট এনে সেটা ফুঁকতে পারেন। গা গরম হবে। খিলখিলিয়ে হেসে ওঠে ইনশিরা কথাটা বলতে গিয়ে। মুইন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। এতটা প্রাণোচ্ছল ইনশিরাকে কখনো দেখেনি। আজ এমনভাবে কথা বলছে যেন তারা খুবই ফ্রি হয়েছে। মুইন ভাবল, ট্রিপের প্ল্যানটা মন্দ ছিল না। কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে ইনশিরাহ বলে, একটা মজার কথা শুনবেন মুইন? বলো। আমার ব্যাপারে একটা রিউমার আছে। আমি নাকি চেইন স্মোকার। হাসিতে ফেটে পড়ল ইনশিরাহ। মুইন খানিকটা অবাক হয়ে বলে, এমনটা কেন? আমার ছেলেদের মতো ড্রেস আপ তাই নাকি আমি সিগারেট খাই? হাসছে ইনশিরাহ। মুইনও হেসে ফেলে। কাঁপতে কাঁপতে কটেজের তালা খোলে মুইন। দুজনে ভেতরে ঢুকতেই মুইন লাইট জ্বেলে দেয়। ইনশিরা ছোটাছুটি করে তোয়ালে খুঁজে বের করে নিজের মাথা মুছতে থাকে আয়নার সামনে দাঁড়িয়ে। মুইন কটেজের দরজা লাগাতেই তার ফোনটা আবারও বেজে ওঠে। ব্যস্ত আঙুল চালিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রীতম আর ইনু বলে,
ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এসে গিয়েছি কটেজে। ডিনার করলে তোমরা ঘুমাও। চিন্তা নেই। আমি আর তোমাদের আপু ঠিক আছি। কল কেটে মুইন ইনশিরার দিকে ঘুরতেই দাঁড়িয়ে পড়ে। ইনশিরার শাড়িটা ছিল শিফনের। ভিজে কাকভেজা হয়ে যাওয়া অঙ্গে শিফনের পাতলা শাড়িটা লেপ্টে আছে সবখানে। মুইনের সামনে দাঁড়িয়ে আছে এক অপার্থিব সৌন্দর্যের অধিকারিণী, তার সর্বোচ্চ আবেদনময়ী সৌন্দর্য নিয়ে। চুপ চুপ করে পানি ঝরছে ভেজা শাড়ির আঁচল থেকে। মুইনকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলার পায়ুতারা চালাচ্ছে এই পরিস্থিতি। ইনশিরা তখনও দেখল না মুইনকে। নিজের মাথা মুছে নিতে নিতে মুইনের দিকে না তাকিয়েই বলতে লাগলো, মুইন আপনি মাথা মুছে নিন। আমার তো হাঁচি আসছে। আল্লাহ জানেন কি আছে কপালে। এটা বৃষ্টি ছিল নাকি অন্য কিছু। মাই গড। বরফ গলা পানি একেবারে। বলে হাঁচিও দিল ইনশিরা। মুইনের থেকে জবাব না পেয়ে সে ঘুরে দাঁড়ায়। মুইনের অমন মদ্যপ চাহনি দেখে সেও কিছু মুহূর্তের জন্য তাকিয়ে থাকে মুইনের চোখে। মুইনের চোখের ভাষা দ্রুতই পড়ে ফেলে চুপ করে রয়, দাঁড়িয়ে থাকে নিজের স্থানে। বৃষ্টির ঝমঝমে আওয়াজ সাথে সাগরের গর্জন ওদের দুজনকে এই পৃথিবীতে একা করে দিল। মুইন এগিয়ে গেল ইনশিরার কাছে। ইনশিরা অস্ফুটে বলতে লাগলো, ঠান্ডা লাগবে মুইন মাথাটা মুছে নিন। হাতে টান খেলো ইনশিরা, কেমন শিউরে উঠে দুচোখ বন্ধ করতেই টের পায় মুইন তাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল। সে জমে গেল উৎকণ্ঠায়। তিরতির করে কাঁপছে ঠোঁট, ধীরে ধীরে চোখ খুলে দেখল সে আয়নার সামনে। কি বলবে, কি করবে কিছু বুঝতে না পেরে সে বারবার একই কথা ওড়ায়, মুইন ঠান্ডা লাগবে মাথাটা মুছে নিন। ওকে পেছনে থেকে আগলে ধরে, ঘাড়ে থুতনি ঠেকালো মুইন। আয়নার ওর চোখে চোখ রেখে জড়ানো গলায় বলে, তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে সহজ সরল বাপের জটিল কন্যা। মনে এক বিধ্বংসী আত্মা এসে ভর করতে চাইছে। আমার একদম ইচ্ছে করছে না এই সৌন্দর্য নষ্ট করে দিতে। কি করি বলো তো? একটা বুদ্ধি দাও। এসব কি বলছে মুইন নিজেও জানে না, কেমন অস্থির লাগছে নিজেকে। ইনশিরা পাথরের মতো দাঁড়িয়ে ছিল, বলল না কিছু। মুইন আবারও ঘুরিয়ে নেয় ইনশিরাকে, ওর চোখে চোখ রাখে। ইনশিরা কেমন ফ্যাল ফ্যাল করে মুইনের চোখ দেখে। সত্যিই অন্য কেউ এসে ভর করেছে মুইনের মাঝে। এই দৃষ্টি এক বিধ্বংসী পুরুষের। ইনশিরা ভাবছে, নিজেকে বোঝাচ্ছে, ইসি এসব স্বাভাবিক, জাস্ট কুল ডাউন। হ্যাঁ, লোকটা তোর স্বামী। এসব স্বাভাবিক ইসি। শান্ত হ। মুইন কেমন পাগলামি শুরু করে দিয়েছে। ওকে আবারও ঘুরিয়ে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বিড়বিড় করে, আমি কাপুরুষ নই ইসি, তুমি বলো আমি কি করব। আমি স্বামী হতে চাইলে কি খুব বড় অন্যায় করে ফেলবো আজ? আমি বুঝতে পারছি না। সিদ্ধান্তহীনতায় ভুগছি। ইনশিরা দুচোখ বন্ধ করে মনে মনে বলছে, কুল ডাউন ইসি। হাজবেন্ড, লোকটা তোর হাজবেন্ড। মাম্মার যেমন পাপা হাজবেন্ড, মেজো মায়ের যেমন মেজো বাবা হাজবেন্ড, ছোট মায়ের যেমন ছোট বাবা হাজবেন্ড। অমন হাজবেন্ড। কুল ডাউন। মন শান্ত কর। দুজনে দুজনের অনুভূতির সাথে যুদ্ধ করতে ব্যস্ত যখন হঠাৎ লাইট চলে যায়। মুইন একটু থামলো, বাইরে বজ্রপাত হচ্ছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। মুইন ইশিকে ছেড়ে দিয়ে কিছুক্ষণ লম্বা লম্বা শ্বাস নিয়ে কটেজ থেকে বেরিয়ে যায় লাইট কেন গিয়েছে বিষয়টা দেখতে। বারান্দায় গিয়ে অথরিটিকে কল করে সে। ইনশিরা ঠায় দাঁড়িয়ে রয়। মেঘের গর্জন, সাগরের গর্জন ছাপিয়ে হঠাৎ তার ফোনটা বেজে উঠতেই সে খানিকটা চমকে ওঠে। গিয়ে হাত বাড়িয়ে ফোনটা তুলে স্ক্রিনে তাকাতেই সে ধাক্কার মতো খায়। একটা বজ্রপাত যেন তার মাথাতেও পড়ল। স্ক্রিনের নাম্বারটা তার অতি চেনা, একটা লাঞ্ছনা, ইসির 6 বছরের লাঞ্ছনা। আবার কি চাইছে সে? ইনশিরা কেমন ভেঙে চুরে যায়। কাপা হাতে সে ফোনটাকে মেঝেতে ছুঁড়ে মারে প্রথমে, তারপর উঠিয়ে কাপা হাতেই সিম কার্ড খুলে ফোনটাকে দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। বিছানায় ধোপপ করে বসে সে হাঁপাতে থাকে। বাইরে বারান্দায় দাঁড়িয়ে হাঁপাতে থাকে মুইন। জেনারেটর সিস্টেম চালু হতেই লাইটস এসে আলোকিত হয় রিসর্টের বাংলো আর কটেজগুলো। কিছুক্ষণ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থেকে মুইন কক্ষে ঢোকে। ঢুকে দেখে ইনশিরা বিছানায় চুপচাপ বসে আছে, ভেজা শাড়িতেই। মুইন দরজা বন্ধ করল। ধীর পায়ে এগিয়ে গেল ইনশিরার কাছে। ইনশিরা কোন নড়চড় করল না। সে যে মলিন, মুইন বুঝতে ব্যর্থ হয়। তার এই নির্লিপ্ততাকে মুইন লজ্জা ধরে নেয়, যে লজ্জা একজন স্বামীর কাঙ্ক্ষিত।
তার হাতে একটা হাত রাখে মুইন। ইনশিরা হাত সরিয়েও নেয় না। মুইন নিজের ডান হাতে ইনশিরার থুতনি উঁচু করে তুলে ধরে নম্রস্বরে আবারও বলতে শুরু করে, ইসি, আক্ষরিক অর্থে একটা আয়োজিত বিয়ে এটা, তবে যেন সবকিছু আয়োজন করা ছিল, পরিকল্পনা করা ছিল। ফরাজি ভীষণ ভালোবাসবে তার বউকে, এই অনুভূতি, আমার এই সমর্পণের সদিচ্ছা, সবকিছু এই বিয়ের মতো আয়োজিত। আমি একটু একটু করে, এক ফোঁটা করে আমার বউয়ের প্রতি ভালোবাসা, আহ্লাদ সবকিছু আয়োজন করে রেখেছি। এই অ্যারেঞ্জ ম্যারেজের মতো তুমি তোমার স্বামীর গুছিয়ে রাখা ভালোবাসা পেতে যাচ্ছ। তোমাকে একটুও কষ্ট করতে হবে না যা পেতে। ইনশিরাহ মাথা নিচু করে আছে। মুইন অনুভূতি সামলাতে পারছে না, হ্যাচকা টানে ইনশিরাহকে নিজের সাথে মিশিয়ে নেয়। বাইরে মেঘ ডাকছে, আর কক্ষের ভেতরে তোলপাড় চলছে মুইনের অন্তঃপুরে। মুইন সিক্ত ইনশিরাহকে নিজের বুকের মাঝে মিশিয়ে নিয়ে তার ঘাড়ে নাক ঠেকায়। ইনশিরাহ চোখ বন্ধ করে নেয়। কেমন বেচারা হয়ে মুইন বলে, ইসি, বউকে ভালোবাসার আগে ভালোবাসি কথাটা বলে নিতে হয়। আমি না এটা জানি না। একটু থামলো, ইনশিরার নরম তুলতুলে হাতটা তার গালে ছুঁয়ে রেখে ভালোবাসার প্রথম চুমুটা খেল মুইন বধুর কণ্ঠনালীতে। ইনশিরাহ বুঝল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু সে কোন কথা বলতে পারছে না। মুইন পরম আদরের সহিত ইনশিরার দুকাত ধরে বিছানায় শুইয়ে দিয়ে ওর দিকে ঝুঁকল। ভেজা চুলগুলো ইনশিরার মুখের ওপর থেকে আঙ্গুল চালিয়ে সরিয়ে কেমন জড়ানো গলায় বলল, চলো বলছি। ভালোবাসি বউ। কতটা আবেগ ছিল কথাটাতে, যার গভীরতা ঠাউর করতে পারছে না ইনশিরা। তার চোখ দুটো ঝাপসা, সে অন্য অনুভূতি সামলাতে ব্যস্ত। মুইন এখন পাগলামি করছে না, তার ভেজা শার্টটা অনেক ধৈর্য নিয়ে খুলল। এক হাতে ইনশিরার গাল আগলে ধরে মুইন তার আদুরে পানপাতার মতো স্নিগ্ধ মুখটা সিক্ত করল পাগলের মতো চুমু খেয়ে। দুগালে, কপালে, সিথিতে, কানের লতিতে, নাকের ডগায়, বন্ধ দু চোখের পাতায়। এই আদরগুলো ফরাজি তার বউয়ের জন্য আয়োজন করে রেখেছিল, একটু একটু করে, এক ফোঁটা করে। থেমে গিয়ে মুইন মাথা তুলে তাকায় হঠাৎ, ইনশিরা চোখ বন্ধ করে রেখেছে। মুইন খুব কোমল স্বরে বলে, তোমার প্রতি একটুও আধিপত্য বিস্তার করতে যাচ্ছি না বউ, আমি নিজেই নিজেকে সমর্পণ করছি তোমার কাছে। ফরাজি ইজ ইয়র ম্যাডাম। নরম তুলতুলে হাতের আঙ্গুলের ভাঁজে শক্ত রুক্ষ হাতের আঙ্গুল রাখা হলো, বউয়ের জন্য জমিয়ে রাখা আদরগুলো গলায়, ঘাড়ে মাখিয়ে দিয়ে মুইন এবার হাত বাড়ালো ইনশিরার ভূষণে। আঁচল ধরে একটানে যখন শাড়ির অংশটা সরিয়ে ফেলল, ঠিক তখনই হু হু করে কেঁদে ফেলে ইনশিরা। দমবন্ধ হয়ে যাচ্ছে যেন তার, ঠিক এমন শোনাচ্ছিল তার কান্নার শব্দ। মুইন থেমে যায়, অনুভূতি দমিয়ে রেখে বিমূঢ় হয়ে চেয়ে থাকে ইনশিরার মুখের দিকে। ফোঁটায় ফোঁটায় ঝরছে কান্না। ইনশিরাহ দু চোখ বন্ধ রেখেই কাঁদতে কাঁদতে বলল, আমি আর কটা দিন সময় চাইছি মুইন। প্লিজ, আই বেগ ইউ। ইনশিরাহ লম্বা লম্বা শ্বাস ফেলে হাঁপাচ্ছে। মুইন ওর দিকে তাকিয়ে আছে, নিজেকে এক প্রকার আহাম্মক লাগলো মুহূর্তেই। ইনশিরার বুকের হাঁপড় ওঠানামা করছে, আর ওর দিকে মুইনের হতভম্ব দৃষ্টি স্থির হয়ে আছে। চূড়ান্ত হতবাক হয়ে মুইন বলে উঠল, বেগিও। ইনশিরা চুপ করে কাঁদছিল। মুইন একটা লম্বা শ্বাস ফেলে ধাতস্থ করার চেষ্টা করে নিজেকে। ইনশিরা ওর দিকে তাকায় অপরাধীর মতো। মুইন আরও কিছুক্ষণ ইনশিরার দিকে বিমূঢ় হয়ে তাকিয়ে থেকে উঠে বসল। কণ্ঠে ভীষণ বিব্রতভাব তার। ইনশিরার দিকে তাকিয়ে বলল, বেগিং টু মি। ইনশিরা, ডিড আই বি রাফ টু ইউ? ডিড আই ফোর্স ইউ? মুইন ভয়ঙ্কর লজ্জায় পড়ে গিয়েছে। সেই সাথে চূড়ান্ত অপমানিত লাগছে নিজেকে। ইনশিরাহ কাঁদতে কাঁদতে দুপাশে মাথা নাড়ায়, কাঁদতে কাঁদতেই বলে ফেলল, প্লিজ ভুল বুঝবেন না। আমি শুরুতে চাইনি আর নাটকটা বাড়াতে, কিন্তু শেষটায় আমি পারলাম না, আমি আটকে গেলাম। আমি কথা গুছিয়ে বলতে পারছি না আপনাকে, আপনি ভুল বুঝবেন না অনুরোধ। মুইন শুধু দেখছিল ওকে, কি ভীষণ বাজে একটা পরিস্থিতির মোকাবিলা সে করছে সেটা শুধু মুইনই জানে। ইনশিরাহ বলতে থাকে, আমি স্বীকার করছি। স্বীকার করছি সমস্যাটা আমার। আমি খুব দ্রুত একজন সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হব। আমি চাই সংসার করতে। মুইন আমাকে কিছুটা সময় দিন। শরীরটা কাঁপছে ইনশিরার। মুইন কি করবে, কি বলবে বুঝে উঠতে পারছে না। শুধু একদৃষ্টে তাকিয়ে আছে ইনশিরার দিকে।
খানিক বাদে মুইনের চোখ মুখের ভঙ্গি বদলে গেল, তার ভেতরে তীব্র স্ফুটন নিচ্ছে না, নিজের ওপর রাগ দেখাবে নাকি মায়া করবে নাকি হাসবে সে বুঝতে পারছে না। ক্ষণিকের জন্য নিজেকে একটা জোকার লাগছে, ক্ষণিকের জন্য তার সামনে এভাবে শক্ত হয়ে পড়ে থাকা মেয়েটির জন্য তার অনুভূতি মিশ্র হয়ে যাচ্ছে। মোদ্দা কথা সে পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী আচরণ করার পরিস্থিতিতেও নেই। ইনশিরাহ কাপা হাতে শাড়ির আঁচল ঠিক করে উঠে বসে, মুইন বেডের হেডসাইডে পিঠ ঠেকিয়ে 10 সেকেন্ড বসল, বড় বড় শ্বাস ফেলল। ইনশিরাহ উঠে বসে ভেজা চোখে অপরাধীর মতো তাকিয়ে ছিল মুইনের দিকে। অমন দৃষ্টি মুইন সর্বোচ্চ 10 সেকেন্ড দেখার মতো ধৈর্য রাখল, আর ধৈর্যে কুলোচ্ছে না, তারপর দ্রুত হাতে ভেজা শার্টটা গায়ে পরে হন্তদন্ত হয়ে কটেজের বারান্দায় চলে যায়। বাতাসের বেগের সাথে পাল্লা দিয়ে কাঁপছিল কটেজের দরজাটা। ইনশিরাহ মাথা ঘুরিয়ে দেখেছে কিছুক্ষণ চুল টানল নিজের, তারপর ধীরে ধীরে গুটিসুটি মেরে বসে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে দেয়। আজ রাতের এই বৃষ্টি মুইনের সাথে শত্রুতা করে ঝরছে। ও যখন বারান্দায় গেল আবারও নতুন করে ভিজতে লাগলো, বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ভিজতে ভিজতে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে সে। ইনশিরাহ সময় নিয়ে ধাতস্থ হলো, তার গলার কাছে সেই অস্থিরতাটুকু নেই আর। মাথা তুলল রাতের সময় দেখার জন্য, তখন সময় রাত 1:52। আবারও মলিন মুখে দরজার পানে চায় ইনশিরাহ। মুইন ফেরে না, বহু সময় পেরিয়ে গিয়েছে, একটানা কতক্ষণ ভিজছে লোকটা। ইনশিরাহ এবার ফোঁস শব্দে শ্বাস ফেলে উঠে দাঁড়ায়, দ্রুতপায়ে হেঁটে সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখল মুইনকে। দীর্ঘক্ষণ দেখল। বিকট শব্দে হঠাৎ বিদ্যুৎ চমকাতেই পরপর ইনশিরাহ মুইনকে বলল, ভেতরে আসুন, ঠান্ডা লাগবে। নিজের সাথে যুদ্ধ করে মুইন তখন ভীষণ শান্ত, ভীষণ। ঘুরে তাকিয়ে ইশিকে অস্বাভাবিক শীতল কণ্ঠে বলল, ঘুমো তুমি। আমি আসছি। ইনশিরাহ নড়ল না আর মুইনও আসলো না ভেতরে। এ কেমন বিতিকিচ্ছিরি অবস্থা হয়েছে দুজনার। এর সমাধান কে করবে যখন দুপাশের দুজন ব্যক্তি নিজেদের অনুভূতি সামলাতেই ব্যর্থ। মুইন চেষ্টা করছে এ রাতে স্বাভাবিক থাকার, আর ইনশিরাহ চেষ্টা করছে সবকিছু স্বাভাবিক করার। যেন এমন কোনো ঘটনার মুখোমুখি দুজন হয়নি কিছুক্ষণ আগে। যেখানে সম্পর্কের উন্নতি সে নিজেও চায়, সেখানে হঠাৎ আচমকা এমন অবনতি তার তরফ থেকে কাম্য নয়। মাথার মধ্যে তীব্র যন্ত্রণা হচ্ছে। কেমন পাগল পাগল লাগছে, ইচ্ছে করছে অতীতে চলে যেতে, সেখান থেকে সবকিছু মুছে ফেলতে। ইচ্ছে করছে মাম্মা পাপাকে ধরে কাঁদতে, তার মাঝে এত জটিলতা কেন এর উত্তর জানতে। এমন পাগল পাগল পরিস্থিতিকে একপাশে ঠেলে রেখে সে শুধু ভিজতে থাকা সামনের মানুষটাকে দেখল। যে লোকটা তার কাছে বিয়ের আগে সোজাসাপটা জানতে চেয়েছিল ইনশিরার পাস্ট বদার করে কিনা। ইনশিরাহ জবাব দিয়েছিল করে না। লোকটা ইনশিরার এতটুকু আত্মবিশ্বাস দেখে এগিয়েছে। সবকিছু শুরু থেকে সুন্দর করে সামলেছে, এই টক্সিক আলফা মেলের যুগে এমন সহনশীল পুরুষ কজন হয়? কজন দেখায় এমন ধৈর্য? আজ ইনশিরাহ জেনে বুঝে হোক, না বুঝে হোক তার অনুভূতি, তার পুরুষদের সাথে মজা করল। এক প্রকার বেচারা করে ছাড়ল মুইনকে। ইনশিরাহ তাকিয়ে তাকিয়ে তাকেই দেখছে। ধীরে ধীরে ইনশিরাহ এগিয়ে যায় মুইনের কাছে। ওর পাশে দাঁড়িয়ে আবারও ভিজতে থাকে সে। মুইন নড়ে না ইনশিরাহ। মুইন ভেতরে না গেলে ইনশিরাহ যাবে না, এতটুকু বোধগম্য হলো মুইনের। কিছুক্ষণ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থেকে কোনো কথা না বলে চুপচাপ ঘরে ঢুকলো, ইনশিরাহও ঢুকলো তার পিছু পিছু। খোলা জানালাগুলো মুইন ধীরে ধীরে বন্ধ করে দেয়। ইনশিরাহ কিভাবে স্বাভাবিক হবে আবারও মুইনের সাথে বুঝতে পারছে না, সে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে দেখে মুইনের তোয়ালে এনে ওর সামনে দাঁড়ায়। অযথা খাট নিয়ে সব ইনশিরাহ বুঝতে পারছে। তবে মুইন ওকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ওর হাত থেকে তোয়ালে আর পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে ভেজা পোশাক পাল্টে নেয়। ফিরে এসে বিছানা গুছিয়ে শুয়ে পড়ে, মুখভঙ্গি স্বাভাবিক মুইনের। ইনশিরাহ দ্রুত গিয়ে নিজের ভেজা শাড়ি পাল্টে এসে বিছানায় একপাশে বসে থাকে চুপচাপ কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে সেও শুয়ে পড়ে। আজ মুইন অন্যদিকে ফিরে শুয়েছে। ইনশিরাহ শুয়েছে তার দিকে ফিরে। কিছুক্ষণ কোনো অজানা অস্থিরতায় ইনশিরাহ ঘুমোতে পারল না। অথচ টের পেল, মুইন ঘুমিয়ে গিয়েছে।
একটু নড়ল না লোকটা, যেভাবে ওপাশ ফিরে শুলো সেভাবেই ঘুমিয়ে গেল। সারারাত রাত জাগা পাখির মতো জেগে কাটিয়ে দিল ইনশিরা, বারবার ঘড়ি দেখছিল সেই সময় গড়ায়। শেষ রাত থেকে ৩টা ৩টা ৩৩, ৪টা ১২, ৫টা ২ সময় দেখতে দেখতে কাটিয়ে দেয়। ভোর যখন ৬টা ঠিক তখন ইনশিরাও ঘুমের রাজ্যে তলিয়ে যায় ধীরে ধীরে। বেশিক্ষণ ঘুমোতে পারেনি ইনশিরা। ৭টার দিকে ইনা কল করল মুইনের ফোনে। ইনশিরা ধরফরিয়ে উঠে বসে চোখ ডলে নিয়ে দেখল মুইনকে, লোকটা ঘুমাচ্ছে। স্ক্রিনে ইনায়ার নাম্বার দেখে অনেকটা সংকোচ নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইনা বলল, জিজু, কি প্ল্যান ছিল? আপুকে টেনে তুলুন ঘুম থেকে, আমরা রেডি। ইনশিরা স্বাভাবিক গলায় বলল, উনি ঘুমাচ্ছে, আমারও শরীরটা ভালো নেই। তোরা যা, আমরা কিছুক্ষণ পরে জয়েন করব। কল কেটে ইনশিরা পায়চারি করল ঘরময় কিছুক্ষণ। তারপর ওয়াশরুমে ঢুকে তার আর মুইনের দুজনেরই রাতের ভেজা পোশাক ধুয়ে মেলে দিল কটেজের বারান্দায়। সারারাত বৃষ্টি শেষে বাইরে তখন ফোকফকে রোদ। ইনশিরা ঘরে ঢুকে বিছানায় বসলো আবারও কিছুক্ষণ। দেখল মুইনকে। ওকে সরাসরি ডাকলো না প্রথমে, উঠে ঘরময় পায়চারি করে বিভিন্ন ধরনের শব্দ করতে লাগলো। কাজ হলো না তাতে, মুইন ঘুম থেকে উঠল না। ইনশিরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে, অতঃপর ধীরে ধীরে এগিয়ে যায় মুইনের কাছে, বিছানার একপাশে বসে ধিমি আওয়াজে বলে, মুইন। দুবার ডাকলো ইনশিরা। তারপর কিছুটা উঁচু গলায় বলে, মুইন, আপনার কি প্ল্যান ছিল কোনো? আমরা কি ঘুরতে যাচ্ছি কোথাও আজ? হঠাৎ কপাল কুঁচকে ফেলে মুইন, তার ঘুম ভেঙেছে। চোখ মেলে তাকাতেই ইনশিরা হাতকে ওঠে। মুইনের চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। চোখ পিটপিট করছিল মুইন। ইনশিরা উঠে দাঁড়িয়ে চিন্তিত হয়ে বলল, আপনার কি হয়েছে? চোখ লাল কেন? মুইন আশেপাশে তাকিয়ে উঠে বসল। ইনশিরা এগিয়ে গিয়ে বলল, জ্বর এসেছে নাকি? বলে ইনশিরা নিজেই মুইনের কপালে হাত রাখল। মুইনের কপাল ছুতেই ইনশিরা দ্বিতীয় দফায় চমকায়। আগুন গরম গা। আগুন বললেও কম বলা হবে, হাতটা পুড়ে যাচ্ছিল ইনশিরার। চাপা স্বরে চেঁচিয়ে বলল ইনশিরা, এত জ্বর? ডক্টর, আমি একটা ডক্টর ডাকছি। মুইন উঠে দাঁড়ায়। আজ বহু বছর পরে জ্বর তাকে এভাবে কাবু করল হঠাৎ। শেষ বোধ হয় জ্বর এসেছিল মুইন মাস্টার্স পরীক্ষার্থী ছিল তখন। অসুখ বিসুখ খুব কম ছুতে পারে তাকে, কারণ তার যে শুশ্রূষা করার মানুষ নেই তা অসুখও বোঝে। আজ হঠাৎ জ্বর এলো কেন? মুইনের এখন বউ আছে তা দেখে। আগুন গরম গা নিয়ে টলতে টলতে ওয়াশরুমের দিকটাতে যেতে যেতে মুইন এসব কথা ভেবে তাচ্ছিল্যের হাসি হাসে। ইনশিরা রুম সার্ভিস কল করে একজন ডক্টর চায়, পরপর প্রীতমকে কল করে জানিয়ে দেয়। ঘুরে দেখে মুইন টলছে, কাঁপছে কিছুটা। এটা কেমন হলো ইনশিরা বুঝতে পারল না। নাজুক ছিল তার শরীর, জ্বর আসার কথা ছিল তার, এ যে উল্টো হলো। দ্রুত পায়ে হেঁটে গিয়ে মুইনের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, বেশি অসুবিধা হচ্ছে। আমি কি ধরব? আপনি বরং আমার হাত। ওকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় মুইন। নাক বন্ধ, নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাক মতন, নিঃশ্বাস যা বের করছে, ভীষণ উত্তপ্ত, অসহ্যকর। আচমকা জ্বর মুইনকে ধরাশায়ী করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। মুইন ইনশিরাকে অস্ফুটে বলে, আম ফাইন। গম্ভীর কণ্ঠস্বর, কাঁপছিল মুইন। ইনশিরা কটেজের ওয়াল ক্যাবিনেট খুলে মোটা কমফোর্টার বের করল। জ্বর হলে তার কমসে কম 5টা কমফোর্টার চাপা দিয়ে থাকতে হয়। মুইনকে বলল শুয়ে থাকতে। মুইন বিছানায় চুপচাপ শুলো, অসুস্থ মুখখানা বেশ গম্ভীর। নির্লিপ্ততা হয়ে ইনশিরার পায়চারি দেখে কিছুক্ষণ, মানুষ হিসেবে একজন মানুষের প্রতি ইনশিরার সৌজন্যতা দেখে, তারপর দুচোখ বন্ধ করে থাকে। জ্বরের তোপে চোখও জ্বালা করছিল। ভীষণ রকম জ্বলছিল দুচোখ, মাথাটা ভারী লাগছে। মা থাকলে তাকে মুইন বলতো মাথা টিপে দিতে। এটা মুইন কখনো পায়নি, মায়ের ছবিটাও কখনো দেখেনি সে। এতিমখানায় মুইন যখন জ্বরে পড়ে থাকতো তখন ওস্তাদ এসে কখনো কখনো কপালে হাত ছোঁয়াতো, ওষুধ দিত। ওই পর্যন্ত ছিল মুইনের জড়বিলাস। তারপর ধীরে ধীরে মুইন বড় হবার সাথে সাথে অসুখ বিসুখ কমে আসলো। এখনো কখনো সখনো বড় জোর ঠান্ডা লেগে যায়, এমন গা কাঁপানো জ্বর আসে না। তাও এভাবে হুট করে মুইনের জ্বর বাড়ল।
ডক্টর 9:30টার দিকে দেখল এসে। জ্বর 104। ইনা প্রীতম দীর্ঘ সময় ধরে এখানে বসে আছে। ওদের তিনজনের ভীষণ উৎকণ্ঠা। প্রীতম ইনশিরার দিকে তাকিয়ে বলে, এখন মাথায় পানি ঢালতে পারলে বেশ হতো, এই তাপটা জাস্ট সহ্য করার মতো নয়, আমি আমার জ্বর হলে টের পাই। ভাইয়ার মাথায় পানি ঢালতে হবে। ডক্টরের তেমনটাই নির্দেশ। আমি হেল্প করব। ইনশিরা একা একটা লোককে কিভাবে সামলাবে বুঝতে পারছে না, তবুও প্রীতমকে বলল, না আমি পারব। এত বড় দানবীয় শরীরটা বিছানায় চুপচাপ পড়ে আছে। ইনশিরা মুইনের তাপ দেখে কমফোর্টার সরিয়ে দেয়। একটা বালতি এনে বিছানার কাছে সেট করে, বালিশের ওপর টি টেবিলের ওপর থেকে রেক্সিন টানিয়ে সেট করে রেক্সিনের অগ্রভাগ বালতির সাথে সংযুক্ত করল। এটা সবথেকে নির্ঝঞ্ঝাট পদ্ধতি, রোগীকে উঠে ওয়াশরুমে যেতে হয় না। মাম্মা তার জ্বর হলে সব সময় এভাবে পানি ঢালে মাথায়। মুইন আবারও বলল, আম ফাইন। এসব বাদ দাও। জ্বরের ঘোরে কেমন প্রলাপ বোকার মতো শোনাচ্ছিল কথাগুলো। অনবরত বলেই যাচ্ছে মুইন। ইনশিরাহ মগ মগ ভর্তি করে পানি ঢালে। মুইনের কথা শুনে কিছুক্ষণের জন্য থেমে ওকে দেখে, ইনা ওকে সাহায্য করে, শুকনো মুখ করে বলে, আপু এবার কি হবে রে? আমার ভীষণ খারাপ লাগছে ভাইয়ার জন্য, এত ভিজল কিভাবে গতকাল? ইনশিরাহ চুপচাপ মুইনের মাথায় পানি ঢালতে ঢালতে গতকাল রাতের ঘটনা মনে করে আবারও। মুইন আরও একবার বলল, আম টোটালি ফাইন। এসব বাদ দাও। সারাদিনে মুইনের জ্বর কমেনি একটুও। ওদিকে সামিন আলো মেয়ে জামাইয়ের জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। ইনুর মুখে বিস্তারিত শুনে তারা ঘাবড়ে গিয়েছে বেশি। ওষুধটা যে খাইয়ে দেবে, খাবারটুকু খাওয়াতে পারেনি মুইনকে। মাথায় এত পানি ঢালার পরেও শরীরের তাপমাত্রা কমেনি। সারাদিনে ওরা তিনজনও কিছু খায়নি। প্রীতম ওদের জন্য খাবার অর্ডার করেছিল, সেসব রুমে সেন্টার টেবিলে সেভাবেই পড়ে আছে। বিকেলের দিকে মুইনের তাপমাত্রা কিছুটা কমল যখন শরীর থেকে ঘাম ছেড়ে দিল। দুপুরের পরে লম্বা ঘুমের শেষে শেষ বিকেলে উঠল সে। গায়ের তাপ কমেছে, তবে ভীষণ রকমের অসহ্য অনুভূতি হচ্ছিল উত্তপ্ত শরীরটা নিয়ে। মাথা তখনও নিদারুণ যন্ত্রণায় ফেটে পারছিল, এমন অসহায় করে ছাড়ল মুইনকে এই হুট করে আসা জ্বর। ইনুপরির সাথে কথা বলে ইনশিরাহকে বলল, আপু, ভাইয়ার শার্টটা খুলে তার গা মুছিয়ে দাও, মাম্মা বলেছে। আমি আর প্রীতম বাইরে যাচ্ছি। ইনশিরাহ বিছানার এক প্রান্তে বসে আছে দৃষ্টি নত করে। মুইন 5 মিনিট আগে উঠে বসে বেডের হেডসাইডে হেলান দিয়ে হাঁপাচ্ছিল, নিজেকে ধাতস্থ করার চেষ্টায়। লালাভ দুটি চোখ তুলে হঠাৎ সে দেখল ইনশিরাহকে। জানালা থেকে আসা শেষ বিকেলের কনে দেখা আলোয় ইনশিরার পানপাতার মতো মুখটা সোনালি আভা ধারণ করেছে। মুইন পর পর লম্বা দুটো শ্বাস ফেলে আবারও বলল, আম ফাইন। যাও, ও সব কিছু করতে হবে না। ক্লান্ত ও গম্ভীর স্বর মুইনের। ইনশিরাহ চোখ তুলে তাকায়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম থেকে ধোয়া তোয়ালেটা ঠান্ডা পানিতে ভিজিয়ে জল নিংড়ে নিয়ে আসে, এসে দেখে মুইন সাবেক চোখ বুজে আছে। শক্তপোক্ত, সুদর্শন চেহারায় নিদারুণ ক্লান্তির ছটা। ইনশিরাহ একটা লম্বা শ্বাস ফেলে গিয়ে মুইনের কাছাকাছি বসল, তার ফোন বাজছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আলো উৎকণ্ঠা নিয়ে বলে, ওষুধটা খাওয়াতে হবে, কিছু খাওয়াও পারলে। গা মুছিয়ে দিয়েছ? এই তো, দিচ্ছি। ধিমি আওয়াজে মাকে জবাব দিয়ে কল কাটে ইনশিরাহ। অনেকটা সংকোচ কাটিয়ে যখন ইনশিরাহ মুইনের টি শার্টের নিচের অংশে হাত দিল ওটা খোলার জন্য, মুইন ওর হাতটা ধরল। চোখ মেলে ইনশিরাহকে দেখল সে কয়েক মুহূর্ত। তারপর ধীরস্থির বলল, এটা আমি করে নেব। ইনশিরাহ থামল, সরিয়ে নিল হাত। অনিমেষ চেয়ে থাকে মুইনের দিকে। তার বলতে ইচ্ছে করল, আমি এটা মন থেকে করছি। কেন জানি পারল না বলতে। গতকাল রাতের ঘটনাগুলো একের পর এক ফ্ল্যাশব্যাকের মতন আসতে থাকে তার মস্তিষ্কে। মুইন টি শার্টটা খুলে ফেলল, তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে গিয়ে ওয়াশরুমে ঢুকে শরীর স্পঞ্জ করে নিয়ে ধোয়া জামাকাপড় পরে বেরিয়ে আসে। ইনশিরাহ ঘরের এক কোণে চুপচাপ বসে থেকে এসব দেখে। বিছানায় আবার যখন মুইন শুল, ইনশিরাহ ওর জন্য এক বাটি চিকেন স্যুপ নিয়ে বলল, এটা খেতে হবে, ওষুধ আছে। মুইন চুপচাপ বাড়ি থেকে 2 চামচের মতো খেলো খাবারটা, তারপর ওষুধ খেয়ে খাটে পিঠ ঠেকিয়ে দুচোখ বন্ধ করে দিল আবারও।
প্রীতম ইনা বিকেল থেকে 3বার এসে দেখে গিয়েছে। মুইন ক্লান্তি নিয়ে ওদের বলেছে ঘোরাঘুরি করতে, ওরা যায়নি কোথাও। প্রীতম জানিয়েছে জ্বর কিছুটা কমলেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। সন্ধ্যা পেরিয়ে নিকষ কালো অন্ধকার রাত নেমেছে। স্নিগ্ধ বাতাসে জানালার পাতলা সাদা পর্দাগুলো নাচছিল। এই বাতাসে মুইনের অসুবিধা হতে পারে, তাই জানালাগুলো সব বন্ধ করে দিল ইনশিরা। মুইনকে দেখল ঘুরে, লোকটা শুয়েছে, ঘুমাচ্ছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। ইনশিরা ডাকতে গিয়েও ডাকে না। আবারও পাপার ফোন। ইনশিরা ফোনটা রিসিভ করে একটু দূরে সরে দাঁড়িয়ে মৃদু আওয়াজে বলে, বলো পাপা, ওর কি অবস্থা এখন? জ্বর আছে 102। শামীন কণ্ঠে ভীষণ উৎকণ্ঠা নিয়ে বলে, এটা কিভাবে হলো হঠাৎ? তুমি ঠিক আছো তো? হু, খেয়েছে কিছু ও? সামান্য কিছু। শামীন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, তারপর বলে, দেখো আম্মা, জ্বরটাকে ঘন্টায় ঘন্টায় খেয়াল করতে হবে। তুমি এক কাজ করো, তোমার ফোনে অ্যালার্ম সেট করে রাখো, রাতে মাঝে মাঝে উঠে দেখলে ভালো হবে তাই না? ঘাড় ঘুরিয়ে ইনশিরা মুইনকে দেখে পাপাকে বলল, হো। শামীন বলতে থাকে, কষ্ট হলেও একটু উঠে দেখো, ছেলেটা এতিমখানায় বড় হয়েছে আম্মা, এসব কখনো পায়নি। তোমার বা এ বাড়ির সব বাচ্চাদের মাথার কাছে রাত জেগে বসে থাকার জন্য আমরা 6 জন ছিলাম, ও তো এসব পায়নি। আজ ওর পরিবার তুমি। তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে পারছি? ইনশিরা একটা লম্বা শ্বাস ফেলে বলল, আমি দেখব ওনাকে, দুশ্চিন্তা করো না। রাখছি। কল কেটে ইনশিরা নিজে হালকা ফ্রুট সালাদ খেয়ে ডিনার সেরে নেয়। তারপর গুটি গুটি পায়ে হেঁটে যায় বিছানার কাছে। মুইন কমফোর্টার গায়ে চাপিয়ে জ্বরের সাথে বিশ্রাম নিচ্ছিল। ইনশিরা গিয়ে শুয়ে পড়ল পাশে। সে ফোনে অ্যালার্ম সেট করল না, রাতে ওর চোখে এমনিতেই ঘুম নেই। রাত যখন গভীর হচ্ছিল, ইনশিরা টের পেল মুইনের জ্বর বাড়ছে। মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় করে বলেও ইনশিরা স্পষ্ট শোনে না। পরের বার যখন ইনশিরা শুনল, সে বুঝল মুইন তার মাকে ডাকছে। এত বড় মানুষটার এই কি হাল? ইনশিরা নির্নিমেষ দেখতে থাকে মুইনের মুখটা। খানিক বাদে উঠে বসে সে মুইনের গা থেকে কমফোর্টার সরিয়ে নিল, এটা ভেবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মুইনের হয়তোবা গরম লাগছে। তারপর শোয়া অবস্থাতেই ওর কাছে এগিয়ে গিয়ে জ্বর দেখতে হাতটা ছোঁয়ালো মুইনের কপালে। মুইনের গরম লাগছিল না, তার প্রয়োজন পড়েছে উষ্ণতার। পুরোপুরি অবচেতন সে জ্বরের প্রকোপে। একটা অশ্ন শরীর ওর দিকে ঘনিষ্ঠ হতেই মুইন নিজেকে আরাম দিতে আষ্টেপৃষ্ঠে ধরল সে শরীরটা। কিছু বোঝার, কিছু বলার পরিস্থিতিতে সে নেই। তার শরীরটা শুধু আরাম চাইছে, চাইছে উষ্ণতা, চাইছে আশ্রয়। ইনশিরা চমকে উঠল, গোল গোল চোখে চেয়ে রইল মুইনের নীলাভ বর্ণ ধারণ করা কঠিন, রুক্ষ মুখটার দিকে। এই ফরাজি তাকে এভাবে ধরল, চেতনা থাকলে এই ফরাজি এটা করত না কখনোই। গতকাল রাতে ইনশিরার থেকে চূড়ান্ত অপমানিত হবার পরে এই লোকটা কখনোই এটা করত না। ইনশিরা চেয়ে চেয়ে দেখছে শুধু। মুইনের শরীরের উত্তাপে তার সবকিছু জ্বলে যাচ্ছে। তবুও সে নিশ্চুপ থাকে। মনে পড়ে মাম্মার বলা কথাগুলো। বিদায়ের সময় মুইনকে বলেছিল স্বামী হিসেবে যতক্ষণ না পর্যন্ত তার আত্মসম্মানে আঘাত লাগে, ইনশিরার কাজকারবার মানিয়ে নিতে। কাল রাতে কি ছিল ওটা? ইনশিরার কাজকারবার কিভাবে ব্যাখ্যা করবে সে? আকাশ পাতাল ভাবতে শুরু করে ইনশিরা। মুইন থরথর করে কাঁপছে। ইনশিরার এতটুকু বিবেকে বাধা দিল অসুস্থ লোকটাকে উপেক্ষা করার সে রাতে। অসহ্য লাগছে অমন তাপ, তবুও ইনশিরা নড়ল না। ইনশিরা ওভাবেই হাত বাড়িয়ে কমফোর্টার টেনে দেয়। মুইনের দিকে ফিরে একটু কাত হতেই তীব্র ঝাঁকুনি দিয়ে মুইন আরো শক্ত করে ধরল ইনশিরাকে। মুহূর্তেই ইনশিরার গা কাঁপতে শুরু করে, কারণ মুইনের গাল ঠেকেছে তার বুকে। এ কেমন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি ইনশিরাহকে আবারও ফেলল ইনশিরাহ জানে না। গোবেচারা হয়ে চেয়ে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। ওদিকে শরীর জ্বলছে, এদিকে এতটা কাছে, তার স্পর্শকাতর স্থানে তার বৈধ পুরুষ অচেতন প্রায় হয়ে আশ্রয় খুঁজছে। যার সাথে কিনা কাল রাতে ইনশিরাহ কুৎসিত এক মজা করেছিল নিজের অনিচ্ছায়। আবারও শুরু হলো সেই একই দ্বন্দ্ব। অ্যারেঞ্জ ম্যারেজ, একটি অজানা পুরুষের শরীরের সাথে লেপ্টে থাকা, একটা গা ঘিনঘিনে ব্যাপার। আধুনিক বঙ্গদেশে তরুণীদের কাছে একটি চলমান শঙ্কা। যারা বিয়ে শব্দটার মানে জানে না, যারা জানে না এটা বহন করতে
যারা জানে না এর মাধুর্যতা কিভাবে উপভোগ করতে হয়, ঠিক তেমন এক তরুণী নিজের অসুস্থ স্বামীকে ফেরাতে পারেনি সে রাতে। সে একটু বোঝার চেষ্টা করলো এত ঘনিষ্ঠতায় তার আসলেই গা ঘিনঘিন করছে কিনা। যেমনটা সে ভেবে এসেছে, দেখলো এমনটা করছে না, তার উল্টো মায়া হচ্ছে মানুষটার জন্য। আচ্ছা, এর আগে অসুস্থ হয়ে পড়লে লোকটা কিভাবে ধাতস্থ হতো, কাকে ধরতো? শ্বাসরুদ্ধকর অবস্থা। ইনশিরা অনিমেষে চেয়ে থাকে মুইনের মুখের দিকে। সে তখন বুঝল, লোকটা তার ধারণার বাইরেও সুদর্শন। আজ এত কাছে থেকে দেখে বুঝল। ইনশিরার শরীর থেকে ঘাম ছুটছে, এদিকে মুইনের কাঁপুনি থামছে না। ইনশিরা নিজের বুকে একটু চাপ অনুভব করছে, এখন এখন সরা উচিত। কিন্তু কিভাবে? লোকটা ঠিক নেই। একটা রাত তো একটু সহ্য করা যায়। এভাবে মানালো নিজেকে। রাত বাড়ছে। রাতের নিস্তব্ধতা ভেঙে ইনশিরা ডাকলো, ফরাজি। মুইন জবাব দিচ্ছে না। মাথা, শরীরে তাপমাত্রার বিষ তাকে পুরোটা ধরাশায়ী করে ফেলল। ইনশিরাহ বলল, মাম্মা পাপার আদরের জামাই। কেউ সাড়া দেয় না। ইনশিরাহ নড়ে না, নড়তেও চায় না। পাখির কিচিরমিচির আওয়াজ, সাথে সমুদ্রের মৃদু গর্জন একটা লম্বা গাঢ় ঘুমের সমাপ্তি ঘটিয়ে দিল। কাল রাতে ওভাবেই হুট করে ইনশিরাহ ঘুমিয়ে গিয়েছিল। একটিবারও উঠে মুইনের জ্বরটা দেখতে পারেনি। বউ হিসেবে এই কর্তব্যটা পালন করতেও সে ব্যর্থ হয়েছে। কিছুটেরও পায়নি সে, ঘুমটা এত গাঢ় ছিল। মুইনের ঘুম ভাঙলেও ইনশিরাহ ছিল তখন নিদ্রায়। ঘুম ভাঙতেই যখন মুইন টের পেল সে কত ঘনিষ্ঠ হয়ে ইনশিরার শরীরে মিশে আছে, ভীষণ বিব্রত হলো সে। ইনশিরার বুকের কাছে তার মাথা ঠেকেছিল, একটা হাত ছিল ইনশিরার কোমরে। দুজনকে এই অবস্থায় আবিষ্কার করা মাত্রই ক্লান্ত, জ্বরে ভাঙ্গা শক্ত শরীরটা হুট করে সরিয়ে নিল মুইন। ইনশিরা নড়ে উঠল, চাইল চোখ মেলে। ধরফরিয়ে উঠে বসে দুচোখ ডলে ইনশিরা। পরপর ঘুম ঘুম ক্লান্ত মস্তিষ্কে হানা দিল মুইনের জ্বরের ব্যাপারটি। হরবরিয়ে বলল, জ্বর? আপনার জ্বর? আমি রাতে দেখিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। কি অবস্থা? মুইনের চোখ দুটোতে সংকোচ এসে ভিড় করেছে সেই কখন। সে অনেকটা দূরে সরেছে। জলদগম্ভীর অসুস্থ কণ্ঠে জবাব দিল, ঠিক আছি। মুইন ততটাও ঠিক ছিল না। ইনশিরা হাত বাড়িয়ে থার্মোমিটার নিয়ে জ্বর দেখে মুইনের এখন স্বাভাবিক তাপমাত্রা, তবে ক্লান্ত শরীর। যতদূর বুঝতে পারল গতকাল রাতে মৃদু হাইপোথার্মিয়ার মতো হয়েছিল মুইনের। ইনশিরা মুইনের মুখভঙ্গি দেখে পরপর নিজেদের পরিস্থিতি অনুধাবন করে। দুজনে একই কমফোর্টারের নিচে বসে আছে বিছানাতে। মুইন বিছানা থেকে ক্লান্ত শরীর নিয়ে নেমে দাঁড়িয়ে দ্রুত পায়ে হেঁটে ওয়াশরুমের দিকে চলে যায়। ইনশিরাহ নেমে পরীকে কল লাগায়। গতকাল রাত থেকে এখন পর্যন্ত মুইনের শারীরিক অবস্থার বিবরণ দিয়ে জানতে চায় কোন কোন ওষুধটা কন্টিনিউ রাখবে। ব্রেকফাস্ট ঘরেই আনা হয়েছে, প্রীতমিনা এসেছে। মুইন সামান্য হেসে ওদের বলে, তোমাদের ভুগতে হলো। ইনুর মুখটা আসলেই মলিন লাগছে। বিয়ের পর একটা ঝামেলা সামলেছে, আর এবার হানিমুন হতে হতেও হলো না। প্রীতম হেসে বলল, ইনুর মিডের পরে আবার আসবো। আপনি, ইনশিরা, আমি আর ইনু। ওরা সেদিন বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল। এই গল্পের দুটো জুটি নিজেদের প্রথম হানিমুনের স্বাদ আস্বাদন করে। আজ নিয়ে এই দুদিন মনে হচ্ছে প্রেরণার ওপর দিয়ে রোলার চালানো হচ্ছে। সে মূলত কেটারিং সার্ভিসের অফিস সামলায়, আউটডোর সামলায় সাব্বির এবং আরও দুজন অ্যাসিস্ট্যান্ট। এই প্রথম দুটো ইভেন্ট একসাথে সামলে নিতে হচ্ছে তাদের। এনএন গ্রুপের মালিকের মেয়ের এনগেজমেন্ট এবং এখন সময় টিভির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ইভেন্টে প্রেরণা কেটারিং সার্ভিস এবং ইভেন্ট ম্যানেজমেন্টকে হায়ার করা হয়েছে। সাব্বিরকে এনএন গ্রুপের ইভেন্ট সামলানোর দায়িত্ব দিয়ে প্রেরণা এসেছে এখন সময় টিভির চেয়ারম্যান মুত্তালিব মোর্শেদের ইভেন্ট লিড করতে। ছুটতে ছুটতে স্লিপার পাতলা হয়ে যাওয়ার মতো অবস্থা। গায়ে সেই একরঙা মলিন শাড়ি। মহিলা স্টাফরা আহ্লাদ করে বলেওছিল, ম্যাম একটু সাজুন। এলিট শ্রেণীর প্রোগ্রাম বলে কথা। প্রেরণা না করেছে, সে এখানে কাজে এসেছে, সেবা দেবে, পেমেন্ট নেবে, চলে যাবে। তার আবার সাজতেন হবে কেন? অল্প সময়ের মধ্যেই প্রেরণা দারুণভাবে গুছিয়ে নিয়েছে বিজনেস। দুজন নামকরা ফুড ব্লগারের তফসিলে শহরে তার কেটারিং সার্ভিস মোটামুটি পরিচিতি পেয়েছে।
অতটা লাভ না হলেও কর্মচারীদের বেতন দিয়ে শুদ্ধ আর প্রণমির জন্য যথেষ্ট জমাতে পারছে। এ ধরনের এলিট শ্রেণীর লোক সমাগম প্রেরণা এড়িয়ে চলে বরাবর, অথচ তার কর্মের সাথেই সম্পর্কিত এসব। সকাল 11টা, শাড়ির আঁচল সামলে প্রেরণা নিজের কর্মচারীদের কাজের তদারকি করছিল। তার মেজাজটা ভীষণ চটে আছে বিগত 1 ঘন্টা থেকে। ঠিকঠাক ভাবে নিজের কাজটা সে করতে পারছে না, তার ইচ্ছে করছে তার পেছনের লোকটাকে মেরিনেট করে ছোট ছোট ডিব্বা ভরে ফ্রিজে রেখে দিতে। তাতে যদি মাথাটা ঠান্ডা হয়। লোকটার নাম রুবায়েত আশরাফ। একটি বিজ্ঞাপন কোম্পানির মালিক এবং একজন নাট্য পরিচালক। বিজনেস শুরু করার পরপর প্রেরণার সাথে দুবার কথা হয়েছিল লোকটার সাথে। প্রেরণা কেটারিং সার্ভিসের একটি বিজ্ঞাপন তৈরির জন্য প্রেরণা গিয়েছিল তার অফিসে কথা বলতে। শেষমেশ কাজটা হয়নি, তবে তখন থেকে লোকটা নির্লজ্জের মতো প্রেরণার পিছু পড়েছে, নানাভাবে প্রেরণার সাথে যোগাযোগের চেষ্টা করছে। লোকটার বয়স 40-এর কাছাকাছি, বউবাচ্চা আছে। আজ এই ইভেন্টে হুট করেই দেখা আপদটার সাথে। সেই থেকে প্রেরণার পিছু পড়েছে। নানা বাহানায় কথা বলতে আসছে। ক্ষমতাসীন লোকদের সামলাতে হয় ঠান্ডা মাথায়। প্রেরণা হঠকারী হয়নি, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি প্রেরণা, শুধু সহ্য করে গিয়েছে। স্টাফরা প্রেরণার নির্দেশনা অনুযায়ী কাজ করছিল। একটু বিশ্রাম নিতে প্রেরণা একটা নিরিবিলি স্থানে যায় কিছু সময়ের জন্য। আজকের এই অনুষ্ঠানের একজন গেস্ট ইহান তাজওয়ার মির্জা এসেছে কিছুক্ষণ আগে। প্রেরণার সাথে এই ইভেন্টে হুট করে দেখা হতেই দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরপর সালাম দিল প্রেরণা। শুধু ইহান নয়, আরও নেতা শ্রেণীর লোকজনে ভর্তি এই ইভেন্ট। আত্মীয় বলেই কথা বলতে পারছিল না প্রেরণা, কুশল বিনিময় করে নিজের কাজে মন দিল শুধু। খানিক বাদে রুবায়েত আশরাফ আবারও তার পেছনে এসে দাঁড়ায়, ট্যাপ ট্যাপ করে পামা আবারও প্রেরণাকে অবলোকন করে বলে ওঠে, আপনি সত্যিই খুব পরিশ্রমী মিস। রিয়ালি ইমপ্রেসিভ। আবারও ফোঁস শব্দে একটা লম্বা শ্বাস ফেলে প্রেরণা, সৌজন্যতার হাসি হেসে দ্রুত পায়ে সেখান থেকে কেটে পড়ে। দুদিন আগেই ওরা ফিরেছে। মুইন দুদিন বাড়িতে থেকে ছুটিটা শেষ করেছে। এর মাঝে আলোসামিন, মুইনের শ্বশুর বাড়ির সবাই এসে মুইনের সাথে দেখা করে গিয়েছে। আজ সকালের ঘটনা। ইউনিফর্ম পরে মুইন আজ ব্রেকফাস্ট টেবিলে আসার আগেই ইনশিরার ঘুম ভেঙে গিয়েছিল। জলদি জলদি চুলগুলোকে একটা ক্লাচারে আটকে নিয়ে টেবিল সেট করে দিয়েছিল। ঝুমঝুমির মা সকালে নাস্তা বানিয়ে দিয়ে চলে যায়, আবার সকাল 11:30টার পরে এসে দুপুরের রান্না করে। টেবিলে সবজি, খিচুড়ি এবং ডিম ভাজা, ইলিশ মাছ। মুইন বসে সেসব খাবারের দিকে তাকায়। ইনশিরা আমতা আমতা করে বলল, আমি এসব করতে বলেছি। অসুখ থেকে উঠলেন, ভেবেছি ভালো লাগবে। মুইন ওর দিকে এক পলক তাকিয়ে নিজের প্লেটে খাবার তুলে নেয় চুপচাপ। ইনশিরাহও খেতে বসল। রোজ মুইন টুকটাক যা কথা বলে আজ তাও বলছে না খেতে খেতে। অসুখের পরে লোকটাকে ক্লান্ত লাগে খুব। খিচুড়ির সাথে কাঁচা পেঁয়াজ খায় মুইন। ইনশিরা উঠে একটা পেঁয়াজ কেটে নিয়ে আসতে যায়, ফলাফল তার আঙুল কাটে। ইনশিরা অতিষ্ঠ হয়ে উঠছে নিজের অক্ষমতায়, বিতৃষ্ণা নিয়ে তাকিয়েছিল তার আঙুলের দিকে। মুইন খেতে খেতে সেসব খেয়াল করে। খাওয়া ততক্ষণে শেষ মুইনের। চুপচাপ হাত ধুয়ে উঠে ঘর থেকে ফার্স্ট এইড বক্সটা এনে ইনশিরার হাতের আঙ্গুলটা ব্যান্ডেজ করে দেয়। ইনশিরা দেখেছিল লোকটাকে চুপচাপ, গম্ভীর মুখভঙ্গি লোকটার। ব্যান্ডেজ করা হয়ে গেলে মুইন আসছি বলে বেরিয়ে যায়। গতকাল মির্জা বাড়ি থেকে মেহমান এসেছিল মেয়ে জামাইকে দেখতে। ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। ঝুমঝুমির মাকে নিয়ে ইনশিরা সেসব গুছিয়েছে 11:30টার পরে। ঝুমঝুমির মা রান্না সেরে চলে যাওয়ার পরে ইনশিরা টেবিল সেট করে, একা বসে অপেক্ষা করতে থাকে মুইনের। এর আগে লাঞ্চে বাড়িতে আসতো, আজ কি তাও আসবে না বুঝতে পারছে না। অনেকটা দেরি হয়েছে আজ। লোকটা আগে স্বাভাবিকভাবে যেটুকু কথা বলতো, যেটুকু ছুতো সেসব বন্ধ করে দিয়েছে। এটা নিয়েও ইনশিরার মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ইনশিরা তো সময় চেয়েছে, লোকটার থেকে মুক্তি নয়। এ কেমন বিশ্রী অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে সে। এর শেষ কবে হবে? ঠিক দুপুর 1:45-এ ইনশিরাহ মুইনকে কল করে। কলটা রিসিভ হতেই ইনশিরাহ বলে, খেতে আসবেন না? না, তুমি খেয়ে নাও, একটু ব্যস্ত।
তাড়াহুড়ো করে বলে কল কাটে মুইন। এক অদ্ভুত পীড়া ইনশিরার গলার কাছে এসে হামাগুড়ি খায়। এতটা রিয়াক্ট শুধুমাত্র ইনশিরা ফিজিক্যালি ইনভ্যালো হয়নি বলে। হয়নি তো হয়নি, জোর করে নিয়ে নিত। গায়ে শক্তি ছিল না। ইনশিরা সেদিন রাতে নাটক করলে লোকটাও তো এখন নাটকই করছে। তখন ভালো মানুষই দেখিয়ে এখন এমন করছে কেন? হঠাৎ রাগ ধরে যায় ইনশিরার, আবারও নিজের চুল টানে। খানিক বাদে শান্ত হয়, তারপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে চোখ মুখ কঠিন করে উঠে দাঁড়ায়। খাবারগুলো একটা টিফিন ক্যারিয়ারে ভরে নেয়। তারপর আলমারি থেকে একটা শাড়ি বের করে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে শাড়িটা গায়ে জড়ায়। একেবারেই বিতিকিচ্ছিরি অবস্থা হয়েছে ইনশিরার। বেশ সময় লাগে, অসংখ্য সেফটি পিন দিয়ে শাড়িটা আটকাতে হয়। শেষমেশ সে সফল। অতঃপর লম্বা লম্বা পা ফেলে টিফিন ক্যারিয়ার নিয়ে কটেজ লোক করে বেরিয়ে যায়। কেয়ারটেকারের সাথে দেখা হয় গেটের কাছে দাঁড়িয়ে, তখন বলে, আমি আপনার স্যারের কার্যালয়ে যাচ্ছি। এদিকটা দেখবেন। কেক কাটা, আলোচনা সভা, প্রেস ব্রিফিং শেষে পার্টি শুরু হয়েছে। লোকের ইনফরমাল আলাপ, হাসাহাসি প্রেরণার বিরক্ত লাগে। তার হাতের নোটবুক নিয়ে সে তার টিমের কাছে দাঁড়িয়েছিল, খাবার সার্ভ ঠিকভাবে করতে পারছে কিনা সেটা দেখতে। ঘুরে ঘুরে রুবায়েত আশরাফ প্রেরণার কাছেই চলে আসে। ভদ্রমহিলা দারুণ আকর্ষণীয়া, চলনে বলনে কথাবার্তায় তার কাছে আলাদা লেগেছে। প্রথম যেদিন প্রেরণা কথা বলতে এসেছিল, রুবায়েত আশরাফ সেদিনই বুঝে গিয়েছে এর মাঝে আলাদা কিছু আছে, যেটা তাকে চুম্বকের মতো টানছে। ইহান এই কমিউনিটি সেন্টারের দোতলায় দাঁড়িয়ে ছিল, এখন সময় টিভির চেয়ারম্যানের সাথে কথা বলতে বলতে নিচের দিকে দৃষ্টি দিল সে। এখানে আসার পর থেকে কোনো কিছুই তার চোখ এড়ায়নি। তার চোখ ঘুরে ফিরে ঠিকই তার সমুদ্রনীলার ওপর স্থির হয়। রুবায়েত আশরাফকে নিয়ে তার আপাতত মাথা ব্যথা হচ্ছিল না, ওটাকে একটা ছুঁচোর সাথে তুলনা করা যায়। তবে এখন ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইহান ঘাড় ঘুরিয়ে দোতলায় দেখল, রুবায়েত আশরাফ স্ত্রী এসেছে, অথচ স্ত্রী রেখে আরেক মহিলাকে বিরক্ত করার চেষ্টা। এদিকে তার বউ চেনা ভাবিদের সাথে গয়না গাড়ি নিয়ে শো অফ করতে ব্যস্ত। এটা তেমন কিছু না, বর্তমানের সোশ্যাল মিডিয়ায় সবথেকে হাস্যোজ্জ্বল জুটির ভেতরের চিত্র। ইহান আরও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে এখন সময় টিভির চেয়ারম্যান মুত্তালিবকে বলে নিচতলায় নামে। প্রেরণা আবার বিরক্ত হলো এই ছুঁচোটাকে দেখে। অসহায়ের মতো আশেপাশে তাকায় সে। এই বদমাশটা সরাসরি কিছু বলছেও না যে সে সিন ক্রিয়েট করবে, ভদ্রভাবে এড়িয়ে গেলেও ছ্যাবলামি করতে চলে আসছে। কি বিপদ! প্রেরণা নিজের জিহ্বাতে শান দিতে থাকে। আরেকটু ধৈর্য ধরে দেখবে সে, তারপর অ্যাকশন। তাতে যা হয় হোক। রুবায়েত একটা সফট ড্রিঙ্কসের গ্লাস হাতে প্রেরণার পাশে এসে দাঁড়িয়েছে আবারও, কেমন অসভ্যের মতো প্রেরণার দিকে চেয়ে আছে। কণ্ঠে মধু মিশিয়ে বলে, একটা কথা বলুন, আপনি কি কখনো মডেলিংয়ের জন্য আমার এজেন্সিতে ছবি দিয়েছিলেন? 5 বছর আগে। ভীষণ চেনা লেগেছে আপনাকে প্রথম দেখাতেই। প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে নিজের ক্রোধটুকু সংবরণ করে বলে, না। ওহো, তবে আপনার ফেসিয়াল স্ট্রাকচার কিন্তু মডেলদের মতো, তাই হয়তো আমার এমনটা মনে হচ্ছে। প্রেরণার গা রিরি করে উঠল তৎক্ষণাৎ। আর সহ্য হলো না, মুখ দিয়ে অতি ভয়ঙ্কর কিছু কথা বলতেই যাবে তখন পরিচিত সেই পুরুষ কণ্ঠস্বর হঠাৎ তার পেছনে থেকে ডেকে ওঠে, আরে রুবায়েত ভাই যে। প্রেরণা ঘুরে তাকায় ইহানের দিকে। ইহান ওদের কাছে এগিয়ে যায়। রুবায়েত আশরাফ হাসল ইহানকে দেখে, হাত বাড়িয়ে দিয়ে বলল, তাজওয়ার মির্জা। আপনার সাথে দেখা হয়নি এসে। কি অবস্থা? পার্টি থেকে নমিনেশন পাচ্ছেন শুনলাম। ইহান কোনো সৌজন্য আলাপে গেল না, সরাসরি বলল, এই তো সব ভালো, আপনি এখানে? ভাবিকে দেখলাম কিছু খুঁজছিল, জিজ্ঞেস করতেই বলল, তার ছাগলটাকে কোথাও পাচ্ছে না খুঁজে। প্রেরণার মুখটা হা হয়ে গেল কিছু সময়ের জন্য, পরপর শাড়ির আঁচল চেপে ধরল মুখে। রুবায়েত লোকটা বুঝতে পারল না কথাটা, বলল, ছাগল? এখানে ছাগল কেন খুঁজবে? ইহান বলে, হয়তো আমি শুনতে ভুল করেছি। তবে আপনাকেও হয়তো খুঁজছিল, বলছিল তার ভ্যানিটি ব্যাগ ক্যারি করতে হবে, সে বড্ড ক্লান্ত। যান গিয়ে দেখুন। লোকটার মুখ কেমন থমথমে হলো, ইহানের দিকে তাকিয়ে মেকি হাসি হেসে, সৌজন্য করমর্দন শেষ করে দোতলার দিকে পা বাড়ায়।
ইহান চোখমুখ শক্ত করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, ইঁদুর মুখ কোথাকার। প্রেরণা ভীষণ হাসছে, নিশ্চুপ হাসছে। ইহান ঘুরে তাকাতেই সে হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ইহান ওকে কিছুক্ষণ দেখে, তারপর বলে, শুদ্ধ কোথায়? স্কুলে। আপনি ইভেন্ট লিড করছেন কবে থেকে? আজ নিয়ে দুটো ইভেন্ট সামলেছি। ইহান কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বিনা সংকোচে বলে ওঠে, ও কি আপনাকে বিরক্ত করেছে এর আগে? প্রেরণা চোখ তুলে তাকায় ইহানের দিকে। হঠাৎ খুব অদ্ভুত অস্বস্তি হচ্ছিল তার। জবাবে দুপাশে মাথা নাড়ে সে। ইহান বলে, আপনার সাথে তো অ্যাসিস্ট্যান্ট রয়েছে দেখছি, ওদের একজনকে সাথে নিয়ে কাজটা করুন। তবে আর এ ধরনের লোক কাছে ঘেঁষবে না অযথা। প্রেরণা আর কথা বাড়াতে চাইল না, আশেপাশের সবাই ওদের দেখছে। এখানে প্রেরণা কাজে এসেছে, আলাপচারিতা করতে নয়। সে ইহানকে আসছি বলে স্থান ত্যাগ করে। ইহান দেখতে থাকে ওকে। দূরে ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছিল দুজোড়া চোখ। ওদের মধ্যে একজন হঠাৎ ফোনটা হাতে তুলে নিয়ে সাগর ভূঁইয়াকে কল করে। সাগর ভূঁইয়া কলটা রিসিভ করতেই লোকটা বলে, কাকা, আপনি আজ আসলেন না। এইখানে তো লাফড়া চলতেছে। ইহান তাজওয়ারের সাথে ওই রেস্তোরাঁ মাগির মুত্তালিব কাকার পার্টিতে। সাগর ভূঁইয়া শুনে হাসল কিছুক্ষণ, বলল, কি করছে? গায়ে গা ঘষাঘষি করে কথা বলে, নির্জন জায়গায় দেব নাকি একটা ক্যাচাল লাগিয়ে? পারলে লাগাও। হাসতে হাসতে কল কাটে সাগর ভূঁইয়া। পুলিশ সুপারের কার্যালয়ের গেটে পা রাখতেই কতগুলো উৎসুক দৃষ্টি ইনশিরাকে দেখতে লাগলো। স্বামী নিয়াসার মির্জার কন্যা এবং এসপি স্যারের বউ সে। তাকে তো একটু কৌতূহল নিয়েই দেখবে। টিফিন ক্যারিয়ার হাতে ইনশিরা একজন কনস্টেবলের দিকে এগিয়ে যায়। দূর থেকে দুজন কনস্টেবল আসে, একজন আরেকজনকে বলে, এই দেখো, এসপি ভাবি যে। ইনশিরা কনস্টেবলের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, আপনার স্যার কেবিনে। ইনশিরা দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে হেঁটে চলে যায় মুইনের কেবিনে। কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না। কেবিনে মুইন ছিল না। একজন কনস্টেবল ছুটতে ছুটতে এসে ইনশিরাকে বলে, ভাবি স্যার কেবিনে নেই, স্যার নতুন অফিসারকে ট্রেনিং দিচ্ছেন। মুইন বলেছিল সে ব্যস্ত, সে সত্যিই ব্যস্ত। ইনশিরা দালানের দোতলা থেকে উকি দিয়ে দেখল মুইন এসপি কার্যালয়ের পেছনের মাঠে। হাস্কি আর ভারী কণ্ঠস্বরের ধমক কর্ণগোচর হয় ইনশিরার। কাউকে ধমকাচ্ছে লোকটা। এই কণ্ঠস্বরের সাথে ইনশিরা সেদিন রাতের কণ্ঠস্বরের তুলনা করে। এই লোকটা, এই জাদ্রেল আর ক্যাটকেটে লোকটাই কি সেদিন রাতে কণ্ঠে অমন আকুলতা ঢেলে ইনশিরাকে কত কিছু বলেছিল, যা ইনশিরা শুনেও নিজের অন্তর্দ্বন্দ্বে বোঝার চেষ্টা করেনি। ইনশিরা লজ্জা পেল, লোকটা আসলেই ব্যস্ত, অথচ লোকটার ইগো নিয়ে ইনশিরা এতক্ষণ কত কথা শুনিয়েছে মনে মনে। কেবিনে ফিরে ইনশিরাকে দেখে ভীষণ অবাক হয় মুইন। ইনশিরার গায়ে একটা গোলাপি রঙের সুতি শাড়ি পরেছে এলোমেলো করে। মুইন ওকে দেখে প্রথমে কিছুই বলেনি, পরে অস্ফুটে আওড়ায়, তুমি? ইনশিরা এগিয়ে গিয়ে টিফিন ক্যারিয়ারটা ডেস্কের ওপর রেখে নিচু স্বরে বলে, হ্যাঁ আমি। আপনার লাঞ্চ। মুইন এক পলক ইনশিরাকে দেখে দেখে টিফিন ক্যারিয়ারটাকে। ইনশিরা তখন প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। মুইন ওকে চুপচাপ কিছুক্ষণ দেখে উঠে গিয়ে হাত ধুয়ে এসে বসল। গম্ভীর স্বরে বলল, খেয়েছো? ইনশিরা নিজের জন্য খাবার বেড়ে নিয়ে বলে, না। খাবো। খাচ্ছে দুজন চুপচাপ। ইনশিরা খাচ্ছেও না, খাবারটা প্লেটে নাড়াচাড়া করছে শুধু। মুইন তা খেয়াল করে, তবে কিছু বলে না। ইনশিরা আর পারছে না, ভীষণ অধৈর্য হয়ে মুখ খোলে হঠাৎ, বলে, আমি সংসারটা করতে চাই মুইন, ট্রাস্ট মি। মুইন খাওয়া থামায়, ওর দিকে না তাকিয়ে খুবই শান্ত স্বরে বলে, হ্যাঁ তো। আমি মাম্মা পাপা, আমি বা আপনি কাউকেই ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, না সে ইন্টেনশনে আমি বিয়ে করেছি। মুইন শুনতে থাকে। ইনশিরাহ বলে, আমার সমস্যাটা হচ্ছে আমাকে মানুষ যতটুকু বোঝে, তার চেয়েও বেশি ভুল বোঝে। মুইন চুপচাপ খাচ্ছে। ইনশিরাহ বলতে থাকে, মুইন, হোয়াই ইউ বিহেভিং লাইক দিস উইথ মি? মুইন সময় চেয়েছি আমি, মুক্তি নয়। আমি আপনাকে অস্বীকারও করিনি তো। আর অমন নাটক, মুইন আপনার কাছে ভরসা পেয়েছি বলেই তো করেছি। নয়তো আমি তো আগেই বলেছি আপনাকে কাপুরুষ ভাবব না, আপনি যা ইচ্ছা করবেন।
আমি চাইছি স্বাভাবিক হতে, অথচ আপনি নিজেই গুটিয়ে যাচ্ছেন। মুইন খাওয়া থামিয়ে ইনশিরার দিকে তাকায়, বলে, কিভাবে বুঝলে আমি গুটিয়ে যাচ্ছি? আপনার আচরণ বলছে। মুইন চুপ হয়ে যায় পুরো। ইনশিরা অধৈর্য হয়ে বলতে লাগলো, এভাবে কি দেখছেন? আরেহ আমি উপন্যাসের কোনো চরিত্র হলে লেখিকাকে অনুরোধ করতাম আমাকে আগাগোড়া শুদ্ধ বানিয়ে দিতে। আমি বাস্তব মুইন, সবকিছু সীমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমার। আমার কারো হেল্প দরকার। আমি তো বললাম আমি সাইক্রিয়াটিস্ট দেখাবো। মুইন ওকে একদৃষ্টে দেখতেই থাকে, কিছুক্ষণ পর বলে, ইসি এটা আমার অফিস। বাড়িতে যাও। আমি রাতে ফিরে, আমরা আলোচনা করব। না এখানে কথা হবে। না বাড়িতে কথা হবে। বললাম না এখানে। বললাম না বাড়িতে। না এখানে এখানে এখানে। বলেছি যেতে। ধমকে ওঠে মুইন। ইনশিরা থিতু হয় মুইনের ধমকে। মুইন টেবিলের ওপর থেকে টিফিন ক্যারিয়ারটা গুছিয়ে ইনশিরার হাতে দিয়ে শান্ত স্বরে বলে, বাড়িতে যাও। আমি রাতে তাড়াতাড়ি ফিরব। ইনশিরা অগোছালো অনুভূতি নিয়ে কটেজে ফেরে। গায়ের শাড়িটা খোলে না সে। সোজা বিছানায় শুয়ে পড়ে। মাম্মা পাপা কল করলে সেটাও ধরে না। মিঠির ডাকে উঠেছিল এক ফাঁকে। মিঠিকে খাবার দিয়ে আবারও যখন শুলো তখন তার ফোনে একটা মেসেজ আসে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে স্ক্রিনে তাকাতেই সে বিমূঢ় চেয়ে রয়। সাইমের মেসেজ। ইনশিরাহ বিনতে সামিন, এতবার কল করছি, ফোন ধরছো না। একটু দেখা করতে পারি? প্লিজ। পামাথা তীব্র ঘৃণা আর রাগে জমে যায়, চোখ জ্বালা করে ইনশিরার। কিছুক্ষণ মেসেজটা দেখে সে বুকে সেই অসহ্য যন্ত্রণাটা এসে তোলপাড় শুরু করে। সে দম নেয়, দীর্ঘশ্বাস ফেলে, হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কাপা আঙ্গুল চালিয়ে উত্তর পাঠায়, হয় নট। তখন সময় সন্ধ্যা 7টা। ইনশিরাহ যখন রেস্তোরাঁর ভেতরে ঢুকল, সাইম তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ। ইনশিরার গায়ে একটা শাড়ি কুচির সাথে সমঝোতা করে হাঁটছে মেয়েটা। সাইম দেখছে মেয়েটিকে, আগের থেকে রূপ খুলেছে, যাকে সে ঠান্ডা মরা মাছ বলেছিল। ইনশিরাহ দৃঢ়তার সাথে এগিয়ে যায়, তার মুখভঙ্গি কঠিন। সাইমকে দেখে ওর কোন ভাবান্তর নেই যেন। সাইম ওকে দীর্ঘক্ষণ দেখে দেখে শুকনো হাসি হাসে, যে হাসিতে প্রাণ নেই। প্রথম কথাই ছিল, বসো। ইনশিরাহ বসল না, সাইমকে ভীষণ অবাক করে দিয়ে শুরুতেই একটা চড় মারে সে। আশেপাশের কিছু মানুষ ওদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। সাইম গালে হাত রেখে ইনশিরার দিকে তাকিয়ে আছে। ইনশিরা এবার চেয়ার টেনে বসে, হতভম্ব সাইমের দিকে তাকিয়ে বলে, এটা বাকি ছিল তাই না সাইম? সাইম চুপচাপ বসল। ইনশিরার গলা কাঁপছে, বলছে, কেন করছো এমন? কি করছি? আমাকে বিরক্ত করছো? সাইম চুপ করে আছে। ইনশিরা নিজেকে সামলে নিয়ে রেগে বলে, কি চেও তুমি? আর কি চাও? চর মারার শোধ নেওয়া শেষ হয়নি। আর কি করবে? কেন যোগাযোগের চেষ্টা করছো? ওহ, এখন আমার আর তোমার ছবি মিলিয়ে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভুয়া ছবি বানিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবে। আমার স্বামীর কাছে আমাকে ছোট করবে। না না, বলো, বলো আর কত নিচে নামার ইচ্ছা হচ্ছে সাইম ভুইয়া? সাইম একদৃষ্টে তাকিয়ে আছে। ইনশিরা হঠাৎ কেঁদে ফেলল, পরমুহূর্তে নিজের চোখের পানি মুছে নেয়। সাইম বলে, স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার আতঙ্কে আতঙ্কিত হচ্ছ দেখছি। টান জমেছে স্বামীর প্রতি। ইনশিরাহ জবাব দেয় না। সাইম হাসে সামান্য, বলে, সে কি তোমাকে আমার মতো জ্বালাতন করে? না, সে আমাকে সম্মান করে, শুধু আর শুধু সম্মান করে, আমাকে মুগ্ধতা নিয়ে দেখে শুধু। আমি তার কাছে ঠান্ডা মরা মাছ নই। চেঁচিয়ে বলে ইনশিরাহ। সাইম এবারও শুকনো হাসে। ইনশিরাহ বলতে থাকে, তোমার ইন্টেনশন কি আমি জানি না, তবে তুমি যদি ভেবে থাকো আমাকে ফুসলানোর ট্রাই করে বিবাহিতা আমিটার চরিত্রে দাগ লাগাবে, তবে ট্রাস্ট মি সাইম, এমনটা তো এ জন্মেও হবে না। আমি এক লোকের বউ। আর কখনো কল করবে না আমাকে, নয়তো আমি আইনগত ব্যবস্থা নেব। সাইম চেয়ে থাকে শুধু। কথাগুলো বলে হাঁপাতে থাকে ইনশিরাহ। দুজনে দুজনের দিকে সম্পূর্ণ বিপরীত অনুভূতি নিয়ে তাকিয়ে আছে। ওদের দেখছিল কয়েক জোড়া উৎসুক চোখ, তাদের চোখে মুখে পৈশাচিক হাসি লেপ্টে আছে। লিয়াকত চৌধুরীর ছেলেরা ইয়াসার মির্জাকে অপদস্থ করার এমন সুন্দর সুযোগটি আর হাতছাড়া করেনি।
শামীমকে কল করে জানালো, এক সময়ের শুদ্ধ মানুষ ইয়াসার মির্জা এসে দেখে যান আপনার বিবাহিতা মেয়ে স্বামী রেখে পুরাতন প্রেমিক নিয়ে কি করতে ব্যস্ত। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার সৎ অফিসার জামাইকেও ইনফর্ম করে দিচ্ছি। চাপ নিবেন না। দুজনে এসে ধন্য করুন নিজেদের। চলবে। গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। ১৬তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।